আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তো মহা খুশি। আয়নার সামনে বসে সাজুগুজু করছি। এই নিয়ে 11টা বিয়ে ভেঙেছে, এবার এটা ভাঙলে আর চলবে না। তাই আজ যেভাবেই হোক আমাকে সুন্দর লাগতেই হবে। নীল রঙের একটা শাড়ি পরেছি। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিচ্ছি। চুলের ভাঁজ ঠিক করছি, ঠোঁটে হালকা লিপস্টিক। মনে মনে ভাবছি, আজ সব ঠিকঠাক হলে আমার জীবন নতুন পথে যাবে। ঠিক তখনই মা রুমে ঢুকলো। সায়রা, কই রে তুই? আমি হাসি মুখে টেনে বললাম, দেখো তো মা, কেমন লাগছে আমাকে। মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো, ভ্রুকুচকে বলল, এসব কি, এত সেজেগুজে আছিস কেন? আমি অবাক হয়ে বললাম, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই। মা আমার মাথায় আলতো চাপ দিল, রাগী গলায় বলল, পাত্রপক্ষ আসবে বিকেলে, আর এখন সকাল 10টা বাজে। তাতে কি হয়েছে? সবকিছু আগে আগে করে রাখাই ভালো, বুঝলে? বিকেলে পাত্রপক্ষ এসেছে, কিন্তু আমি এখনো রুমে, আমাকে কেউ ডাকছেই না। মানে বুঝলাম না, পাত্রপক্ষ কি আমাকে না দেখেই বিয়ে করে ফেলবে? আমি ঘরের ভেতর পায়চারি করছি। না, আর পারবো না রুমে থাকতে। এবার রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম, কারণ পাত্রপক্ষের সামনে তো আর খালি হাতে যাওয়া যায় না। খুব যত্ন করে শরবত বানিয়ে নিয়ে হাজির হলাম ড্রয়িং রুমে। মা বাবা আমাকে দেখে অবাক হলো। বাবা মায়ের কানে কানে বলল, দেখছো তোমার মেয়ে কতটা নির্লজ্জ, সবার সামনে একা একা এসে হাজির। মা রাগি রাগি মুখ করে বলল, যেভাবে বলছো মনে হচ্ছে এটা আমার একার মেয়ে, তোমার মতোই হয়েছে, ঠিক বাপের স্বভাব, নির্লজ্জ। বাবা এবার হাসি মুখে বলল, আমার মেয়ে সায়রা। আমি সবাইকে চোখ তুলে চোখে দেখে নিলাম। ছেলের বাবা মা, বোন আর আরো 2টা ছেলে, কিন্তু কোনটা পাত্র সেটা বুঝতে পারছি না। তখন একটা ছেলের দিকে চোখ গেল, বেশ হ্যান্ডসাম, পরনে সাদা শার্ট। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। আমি শরবতের গ্লাসগুলো টেবিলের উপর রাখলাম। আমি এবার সবার উদ্দেশ্যে সালাম দিলাম। পাত্রের মা বলল, বসো মা। আমি মা বাবার পাশে গিয়ে বসলাম। সেই সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ছেলেটাও মুচকি হাসলো। ছেলের বাবা জিজ্ঞেস করলো, মা, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি হেসে বললাম, এবার অনার্সের 2য় বর্ষে, কিন্তু 3য় বর্ষে থাকার কথা ছিল। পাত্রের বোন বলল, কেন, কি হয়েছিল? আমি দুঃখ ভরা মন নিয়ে বললাম, আর বইলেন না, জীবনটাই আমার বেদনা। কত মানুষে কত নকল করে পরীক্ষায় পাশ করে, কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝলেন? এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় ভাবলাম একটু নকল করি, কিন্তু ভাগ্যক্রমে ধরা পড়ে যাই। সেই কারণে আমাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়, পরে ফেল করি। পাত্রপক্ষ একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। বাবা মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মা এবার হেসে বলল, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো, এসএসসিতে A+ পেয়েছে। পাত্রের মা বলল, তাহলে এইচএসসিতে নকল করার কি দরকার ছিল? আমি বললাম, আসলে আমার খুব শখ ছিল নকল করার, কিন্তু কোনোভাবেই আমার শখ পূরণ হচ্ছিল না, তাই নকল করেছিলাম। সাদা শার্ট পরা ছেলেটা বলল, সেই এক্সপিরিয়েন্সটা তো আপনি এমনি ক্লাস টেস্ট পরীক্ষাও করতে পারতেন, শুধু শুধু কেন বাঁশ খেতে গেলেন? করেছিলাম ক্লাসে অনেক নকল, কিন্তু কোনো স্যার ম্যাডাম বিশ্বাসই করতো না আমি নকল করে লিখতে পারি। আর সত্যি কথা হলো, আমার বাঁশ খেতে ভালোই লাগে। পাত্রের বউ নাম্বার আমার বানানো শরবতের একটা গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই মেয়েটার মুখের রং পরিবর্তন হয়ে গেল। তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল, এটা কি শরবত নাকি অন্য কিছু, লবণে ভরা, আর কেমন হলুদের গুঁড়োর মতো স্মেল আসছে। আমি বললাম, ও, তাহলে মনে হয় আমি চিনির বদলে ভুলে লবণ দিয়ে ফেলেছি, আর ট্যাংয়ের বদলে হলুদ দিয়ে ফেলেছি, সরি। মেয়েটা বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সবাই চুপ করে বসে আছে। আমি বললাম, আচ্ছা, আপনাদের কি আমাকে পছন্দ হয়েছে? আবারও সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। বাবা আমাকে বলল, দোহাই লাগে মা, আমার মান সম্মান আর নষ্ট করিস না। আমি বাবার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম। কিছুই বুঝলাম না আমি কিভাবে মান সম্মান খেলাম। এবার ছেলের বাবা বলল, আমরা এই বিয়েটা দিতে রাজি ন।
বাকি কথাটা শেষ করতে দিল না পাশে বসা স্যুট কোট পরা ছেলেটা। তিনি বলল, আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। আমি মনে মনে ভাবলাম, ও তার মানে এটা পাত্রপক্ষ, তাহলে আমি এতক্ষণ ভুল ভেবেছিলাম। থাক, সমস্যা নাই, ওইটার থেকে এই ছেলেটা একটু বেশিই সুন্দর। আমার বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, ওরা কথা বলুক, তারপর না হয় আমরা সিদ্ধান্ত নিব। আমি আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছি ছাদে। ছেলেটাকে খুব ভালোভাবে পরখ করছি। খুব সুদর্শন দেখতে, বেশ লম্বা, সুঠাম দেহের অধিকারী, চুলগুলো পরিপাটি, চাপদারি, গায়ের রংটা তেমন সাদা না, শ্যামলা রঙের। থাক, সমস্যা নাই, বেশি সাদা থাকলে আবার মূলার মতো দেখা যায়। কিন্তু আমার বিরক্ত লাগছে, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু লোকটা কোনো কথাই বলছে না। আমি আগে কথা বলবো না বললে বলবে আমি বাচাল। লোকটা এবার নীরবতা ভেঙে বলল, আমার নাম শাওন, আমি ইঞ্জিনিয়ার। আমি মাথা নিচু করে ছোট করে বললাম, ও ভালো। ছেলেটা বলল, মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন, কিন্তু ওইখানে তো খুব পটপট করছিলেন। এবার আমি মাথা তুলে হাসলাম, বললাম, লজ্জা পাচ্ছি না, আসলে একটু ভালো সাজার চেষ্টা করছিলাম তো। আসলে এবার বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো। কেমন ভালো হতো? আপনি আমার 1 ডজন। শাওন চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে না পেরে বলল, 1 ডজন মানে? এই পর্যন্ত 11টা ছেলে আমাকে দেখে গেছে, কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি। আপনাকে নিয়ে 12 জন, তার মানে 12টি সমান 1 ডজন। হিসাব না বুঝলে খাতা নিয়ে আসি। শাওন আমার কথা শুনে ঠাসকি খেয়ে গেল। না না, খাতা আনতে হবে না, হিসাব নিকাশ একটু একটু আমিও পারি। ও পারেন? আমি ভাবলাম আপনিও বোধহয় আমার মতো অঙ্কে কাঁচা। শাওন বলল, আপনি তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু এতগুলো বিয়ে ভাঙার কারণ কি? বেশিরভাগ বিয়ে ভেঙে বলেছে আমি নাকি বেশি কথা বলি, বাচাল তাই। আর একটা বিয়ে ভাঙার কারণ, ছেলেটা ছিল কালোর কালো, জন্মের কালো। পরে আমি ছেলের মাকে বললাম, আন্টি, এর থেকে গর্জিয়াস কোনো কালারের ছেলে নাই? ওমা, মহিলা আমাকে পাগল বলে চলে গেল। বলেন, আমি কি ভুল বললাম? না না, আপনি কোনো ভুল করেননি। পাগল তো আসলে ওরও ছিল। শুনেন না, আমাকে আপনি বিয়েটা প্লিজ করে নিন। শাওন বলল, আপনি বলেন, বিয়ে পাগল হওয়ার কারণটা কি? আপনি ভুল করলেন, এখানে পাগল হবে না, পাগলি হবে। আপনি মনে হয় ব্যাকরণে কাঁচা। শাওন আমার কথা শুনে বড় করে শ্বাস নিল। হ্যাঁ বুঝেছি, এবার বলেন বিয়ে পাগলি কেন হলেন? আর বললেন না, আমার বান্ধবীরা আমাকে বলে আমার কপালে নাকি ভালো জামাই জুটবে না, কমপক্ষে 2 ডজন বিয়ে ভাঙবে। কিন্তু না, আমি দেখিয়ে দিতে চাই 1 ডজনেই আমি বিয়ে করে ফেলবো। কিন্তু আপনি আমার 1 ডজন হয়ে যান। শাওন গলা পরিষ্কার করে বলল, প্লিজ 1 ডজন 1 ডজন করবেন না, নিজেকে ডিম ডিম মনে হয়। আমি আড়ষ্ট গলায় বললাম, আপনি বুঝি ডিম পছন্দ করেন না? শাওন আমার দিকে না তাকিয়েই বলল, না, ডিম আমার ভালো লাগে না। ও, তার মানে আপনি মিম ডিম আন্ডার সাথে প্রেম করেছিলেন, পরে আপনাকে চেকা দিয়েছে, চলে গেছে, তাই তো বলুন। আমি কখনো প্রেম করিনি ওকে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ও, তাহলে আপনি মনে হয় খুব রসকসহীন মানুষ। শাওন আমার দিকে তাকিয়ে বোকা বোকা মুখ করে বলল, আচ্ছা, আপনি যে এত ফালতু পেঁচার পারেন, আপনার মুখে ব্যথা করে না? ও মা, মুখে ব্যথা করবে কেন? আর কথা বললে যে অনেক উপকার হয় জানেন না আপনি? শুনেন, কথা না বললে মানুষ বলবে মেয়েটা অহংকারী, কথা বলে না। আর ভাষা হলো মনের ভাব প্রকাশের সহজ উপায়। আপনি বলুন, আল্লাহ আমাদেরকে মুখ কেন দিয়েছে? অবশ্যই কথা বলার জন্য। শাওন আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনার নামটা যেন কি, ভুলে গেছি। আমি মুখে হাত দিয়ে বললাম, আল্লাহ গো, এই বেটা দেখি স্মৃতিশক্তিরও সমস্যা আছে। তবে সমস্যা নেই, বিয়ের পরে মাথাটা গাছের সাথে ধাক্কা খাওয়ালে ঠিক হয়ে যাবে। শাওন আমার কথা শুনে চোখ বড় বড় করে বলল, গাছের সাথে ধাক্কা মানে? কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে আপনি জানেন না, বাংলা সিনেমাতে স্মৃতিশক্তি হারিয়ে গেলে কোনো কিছুতে মাথা ধাক্কা লাগলেই সব মনে পড়ে যায়। আমার কথা শুনে সে বড় করে একটা নিঃশ্বাস নিল।
তারপর নিচে নামার জন্য পা বাড়াতেই আমি বললাম, বিয়েটা করবেন না আমাকে? লোকটা কথা না বলে লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেল। আমিও দৌড়ে নিচে নেমে গেলাম। লোকটা গিয়ে সবার সামনে দাঁড়ালো। শাওন গিয়ে চুপচাপ বসে পড়ল। শাওনের বোন মুখ কুঁচকে বলল, ভাই, বিয়েটা করিস না। সারা জীবন তোকে হলুদ আর লবণের শরবত খেয়ে বাঁচতে হবে। অপর পাশ থেকে তার মা বললেন, শাওন, না করে দে, মেয়েটা পাগল, আমাদেরকেও পাগল বানিয়ে ছাড়বে। এবার আমার বাবা গলা পরিষ্কার করে বললেন, শাওন বাবা, তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? শাওন মাথা নিচু করে ধীরে বলল, হ্যাঁ, তবে বিয়ে কবে হবে সেটা না হয় পরে জানিয়ে দেব, আগে সায়রাকে ভালো করে চিনে নিই। বাবা হেসে বললেন, সমস্যা নেই বাবা, তুমি টাইম নাও। ছেলের বাড়ির সবাই শাওনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। বোঝাই যাচ্ছিল তারা বিয়েতে রাজি নয়। আমি তো চোখ বড় বড় করে বিস্ময়ে তাকিয়ে আছি। আমি ভাবতেই পারিনি ছেলেটা বিয়েতে রাজি হবে। আল্লাহ গো, আমি তো এই লোকের কথা শুনেও ক্রাশ খাচ্ছি। আমি পাশে বসা সাদা শার্ট পরা ছেলেটার দিকে তাকিয়ে আফসোসের নেই মনে মনে বললাম, আপনি মনে হয় আমার দয়াল ক্রাশ ছিলেন। আপনার ভাই আমার লয়াল ক্রাশ, কষ্ট পাবেন না, আপনি তো আমার হবু দেবর। পাত্রপক্ষ চলে গেছে, যাওয়ার আগে আমার হাতে 2000 টাকা দিয়ে গেছে। আমি সোফার উপর পা তুলে বসে বসে টাকাগুলো দেখছি। মা বাবা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আচ্ছা তোমরা বলো তো, মাত্র 2000 টাকা কেন দিল? একটু বেশি দিতে পারতো। মা আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোকে যে 2000 টাকা দিয়েছে এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য, বুঝলি? এবার বাবাও সাথে যোগ করলো, সায়রা, তুই কি একটু কম কথা বলতে পারিস না? এই বিয়েটা ভেঙে গেলে আমার মান সম্মান যাবে। তোর জন্য প্রত্যেকটা বিয়ে ভেঙে যায়। মা বলল, তুই এত লজ্জাহীন কেন রে? বাবা মায়ের দিকে ফিরে বলল, হবে না লজ্জাহীন, হয়েছে তো তোমার মতোই, যেমন মা তেমন তার মেয়ে। মা আঙ্গুল তুলে বলল, খবরদার, উল্টাপাল্টা কথা বলবে না। আমি সরু চোখে মা বাবাকে দেখতে লাগলাম। না বাবা, এখানে আর থাকা সম্ভব না, এখন একটা বড় ঝামেলা হবে, আমি না থাকাই ভালো। আমি ধীর পায়ে রুমে চলে গেলাম। রুমের দরজা বন্ধ করে দিয়েছি। বাহির থেকে মা বাবার ঝগড়ার আওয়াজ আসছে। এটা কোনো ব্যাপার না, প্রতিদিন আমাকে নিয়ে একটা ঝগড়া বাড়িতে না হলে আমার আবার পেটের ভাত হজম হয় না। সোফায় বসা শাওনের ফ্যামিলি, মা বাবা, ভাই বোন। শাওনের মা বলল, তোকে আমি বললাম সোজা না করে দিতে, তবুও কেন না করলি না তুই? মেয়েটাকে একদম পছন্দ হয়নি আমার। শাওন এবার সোজা হয়ে বসলো, বলল, কেন পছন্দ হয়নি? মেয়েটা কি পঙ্গু? মেয়েটা কি কালো? মেয়েটা কি নিচু? তাহলে কি নিয়ে সমস্যা তোমাদের? মেয়েটা একদম পাগল, দেখলি না আমাদের সামনে যা মন চাই তাই বলছিল। না মা, তোমরা কখনোই ওকে পাগল বলতে পারো না। হ্যাঁ, মেয়েটা একটু বেশি কথা বলে, মুখে যা আসে তাই বলে, কিন্তু পাগল বলা একদম ঠিক না। পাশ থেকে শাওনের ভাই শুভ্র বলল, হ্যাঁ মা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, মেয়েটা এমনিতে সব দিকেই সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে। শাওনের মা রেহানা বেগম রেগে উঠে গেলেন। যাওয়ার আগে বললেন, তোদের যা মনে চায় তাই কর, আমি আর কিছু বলবো না। শাওনের বোন বলল, ভাই, তুমি সায়রার সাথে একদিন কোথাও ঘুরতে যাও, তাহলেই বুঝবে মেয়েটা কেমন। শুভ্র বলল, ভাইয়া, ছাদে তোমাকে কি কি বলেছিল মেয়েটা? শাওন উঠে গেল, বলল, থাক, তোদের আর শুনতে হবে না, পাগল হয়ে যেতে পারিস ঠিক নাই। আমি সায়রা, হাতে ফোন নিয়ে বসে আছি। বাবার মোবাইল থেকে ছেলের নাম্বার এনেছি চুরি করে। এখন মন চাচ্ছে কল দিতে, কিন্তু কি না কি মনে করে। কখন থেকে ঘরে একা বসে আছি, মুখ বন্ধ করে, কারোর সাথে কোনো কথা বললে হয়তো ভালো লাগতো। দিলাম কল আমার বান্ধবী ঝিনুকের নাম্বারে। একবার কল হলো কিন্তু ধরলো না। আবার দিলাম কল, এবার আর কল ধরলো ওপাশ থেকে। কল ধরে ধুমধুম কণ্ঠে বলল, কে আপনি? আমি বিরক্ত হয়ে বললাম, তোর জামাই শালি। ঝিনুক আবারও বলল, এসব কি বলছেন? মেয়ের কণ্ঠ আমার জামাই হয় কিভাবে? আমি বিরক্তি নিয়ে বললাম, আমি সায়রা। ঝিনুক বলল, ও তুই, কেন কল করছিস? এখন কয়টা বাজে দেখছস? রাত 12টা পার হয়ে যাচ্ছে, আমার ঘুমটা ভেঙে দিলি কেন? আমি বললাম, রাখ তোর ঘুম, আগে খবরটা তো শোন। আজকে আমাকে দেখতে আসছিল,
আমার কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, হ্যাঁ আর বলতে হবে না, জানি ওরা তোকে পাগল বলে চলে গেছে, তাই তো? তুই পাগল, তুই ছাগল। ছেলে আমাকে ভীষণ পছন্দ করেছে, বুঝলি? তুই মনে হয় নেশা করছিস সায়রা, যা গিয়ে ঘুমা। তোর মতো মেয়েরা কোন মুরগি বিয়ে করবে? আমি রাগে বললাম, অপমান করবি না বলে দিলাম, যা তোকেই সবার প্রথম দাওয়াত দেব। এবার কল রাখ আর তুই ঘুমা, বলেই কল কেটে দিল ঝিনুক। না, ঝিনুকের সাথে কথা বলেও ভালো লাগলো না, অন্য কারোর সাথে কথা বলতে হবে। এবার কল দিলাম বাবার মোবাইল থেকে আনা নাম্বারটাই। কল দিতেও ওপাশ থেকে কল রিসিভ করলো। আমি মিষ্টি গলায় বললাম, হ্যালো। ওপাশ থেকে বলল, কে আপনি? আমি বললাম, আজ আমাকে পাত্রী হিসেবে দেখে গেলেন, আমি সেই মেয়ে। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না। আমি আবার বললাম, আপনাকে প্রথম দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রথম দেখাতেই আমার মন চুরি করেছেন আপনি। ওপাশ থেকে শুধু কাশির শব্দ শোনা গেল। বলল, আস্তাক ফিরুল্লাহ মিন জালিক। থামো মা, আমি শাওনের বাবা। আমি হতবাক হয়ে গেলাম, তাড়াহুড়ো করে বললাম, নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তাক ফিরুল্লাহ, মাফ করবেন শ্বশুর আব্বা। কল কেটে দিলাম। আল্লাহ গো আল্লাহ, আবারও মিস্টেক। এবার আর আমার কপালে মনে হয় বিয়ে নাই। শাওন ঘুমিয়েছিল। হঠাৎ নিচে ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। ঘুম ঘুম চোখে উঠে বসলো। মোবাইলে তাকিয়ে দেখলো 12টা 23 বাজে। নিচে তার বাবার মায়ের তর্কের শব্দ ভেসে আসছে। বিরক্ত হয়ে শাওন বিড়বিড় করলো, এত রাতে চেঁচাচ্ছে, ঝগড়া নাকি? কিন্তু বাবা মায়ের তো কখনো ঝগড়া হয় না। তাহলে? রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। শাওনের মা রেহেনা বেগম বললেন, ওগো, সত্যি করে বলো, মেয়েটা কে ছিল? মোজাম্মেল সাহেব বিরক্ত স্বরে বললেন, আর কতবার বলবো, আমি বলতে পারবো না। শাওন এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমাদের, এত রাতে চিল্লাচ্ছ কেন? এমন সময় শুভ্র আর শাওনের বোন শুভা এসে হাজির হলো। তাদেরও একই প্রশ্ন, কি হয়েছে? রেহানা বেগম কাঁপা গলায় বললেন, হাল্লা গো, এই বুড়ো বয়সে যে এই দিন দেখতে হবে ভাবিনি। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? শুভ্র বলল, এটা দিন না মা, রাত। শুভ মায়ের হাত ধরে বলল, প্লিজ মা, বলো তো কি হয়েছে? রেহানা বেগম গম্ভীর মুখে বললেন, রাত 12টার সময় তোর বাপের মোবাইলে কোনো মেয়ে কল দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি কে, কি বলেছে, কিন্তু তোর বাপ কিছুই বলছে না। সবাই অবাক হয়ে তাকিয়েছে মোজাম্মেল সাহেবের দিকে। শুভ্র ধীরে বলল, এসব কি বাবা? মোজাম্মেল কষে বললেন, রেহানা, ছেলে মেয়ের সামনে এভাবে কেন বলছো? শাওন এবার বলল, তাহলে বাবা সব বলে দাও, তাহলেই তো শেষ। মোজাম্মেল বুঝলেন আর লুকিয়ে লাভ নেই। তিনি ধীরে বললেন, কলটা আসলে আমাকে করেনি, করেছিল শাওনকে। রেহানা বেগম রাগে গর্জে উঠলেন, তোমার লজ্জা করে না? নিজের দোষ ছেলের নামে চাপাচ্ছ। মোজাম্মেল সাহেব ধীরে বললেন, সায়রা কল করেছিল, ভেবেছিল আমি শাওন। রেহানা বেগম রাগ মাখা স্বরে বললেন, এটা তো আগে বললেই হতো। কি বলেছে ওই পাগলি মেয়েটা? মোজাম্মেল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বলার জন্য সময় নিচ্ছেন। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। শেষে মাথা নিচু করে বললেন, আপনাকে আমার প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগেছে, আপনি আমার মন চুরি করেছেন, এটাই বলেছে। এবার সবাই থতমত খেয়ে গেল। শুভ্র আর শুভা তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। শাওনের মুখ দেখে বোঝা গেল না সে লজ্জা পেল নাকি রাগ করলো। কিছু না বলে সোজা উপরে উঠে গেল। সকাল 11টায় সায়রার ঘুম ভাঙলো। চোখ কসলাতে কসলাতে হাই তুলতে তুলতে সোজা নিচে নেমে এলো। আমাকে এই বাড়িতে কাজের লোকের সম্মানটাও দেওয়া হয় না, আমি একমাত্র রাজকন্যা, তবুও রুমে কেউ এক কাপ চা দিল না। সায়রার মা বিরক্ত গলায় বললেন, আইসে রাজকন্যা, তোর বাপ কোথাকার রাজা শুনি? তোর বাপ যদি রাজা হতো তাহলে আমাকে সারাদিন বাড়ির কাজ করতে হতো না। আর ফালতু রাজকন্যা, তোমার চা দিয়েছিলাম, কিন্তু সেই চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গিয়েছে। সায়রা সোফায় বসতে বসতে বলল, ওকে ওকে, অন্তত সকালের নাস্তাটা দাও। তুই কিসের নাস্তা করবি? দুপুর হতে যাচ্ছে, আর এখন নাস্তা খেতে আসছিস, যা গিয়ে ভাত খা।
সায়রা মুখ বাঁকিয়ে বলল, কপালে নাই তো ঘি, ঘট ঘটাইলে হইব কি। মা বললেন, শাওন কল দিয়েছিল। শাওনের নাম শুনতেই সায়রা উৎফুল্ল হয়ে উঠল। কি বলেছে গো? বলেছে তোর সাথে দেখা করতে চাই। সায়রা খুশিতে চোখ বড় করে বলল, কখন করব? টাইম কখন বলল? সময়ের কথা বলেনি, বলল তোকে মেসেজ করে জানিয়ে দিবে। সায়রা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, দৌড়ে আবার উপরে উঠে গেল। গিয়েই নিজের মোবাইলটা হাতে নিয়ে দেখলো শাওন মেসেজ করেছে, দেখা করার জন্য সাথে টাইম এবং জায়গার নামও বলে দিয়েছে। সায়রা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল। রেডি আর কি, একটা থ্রি পিস আর চুলগুলো একটু ঠিক করলো, এতটুকুই, আর কিচ্ছু করেনি। সায়রার সামনে দাঁড়িয়ে বলল, আয়নার সামনে দাঁড়িয়ে বলল, সায়রা রে, তোরে যে কত সুন্দর লাগতেছে। তখনই রুমে সায়রার মা প্রবেশ করে বলল, নিজেকে নিজে যে কেউ প্রশংসা করে সেটাই এই প্রথম দেখলাম। আর এসব কি পরেছিস তুই? 3 বছর আগের ঈদের জামা পরছস কেন রে? তোর কি জামা কাপড় আর নাই? আর মুখটার মাঝে একটু ক্রিম মাখতে পারতি। সায়রা বলল, তোমার মেয়ে এমনি অনেক সুন্দর, এখন যদি বেশি সাজুগুজু করি তাহলে ওই 1 ডজন আবার হার্ট অ্যাটাক করব। মা ভ্রুকুচকে বলল, 1 ডজন আবার কি? 1 ডজন মানে 12টি, এখনো হিসাব বুঝো না? মা সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, না বুঝি না, আল্লাহ সব বুদ্ধি তোরেই দিছে, আর একদম উল্টাপাল্টা কিছু করবি না বলে দিলাম। সায়রা বাঁকা চোখে চেয়ে হাসলো তার মায়ের দিকে, বলল, তোমার মেয়ের মতো ভালো মেয়ে একটাও খুঁজে পাবো না, বুঝছো? বলেই সায়রা বের হয়ে গেল। রিক্সা করে যাচ্ছে সায়রার সাথে তার বেস্ট ফ্রেন্ড ঝিনুক। ঝিনুক বলল, আমাকে নেওয়ার কি দরকার ছিল? তোরা কথা বলবি বল, আমাকে কেন শুধু শুধু কষ্ট করাচ্ছিস? সায়রা বলল, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে না নিয়ে এই দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, তাও আবার ব্ল্যাকমেল করা বেস্ট ফ্রেন্ড। ঝিনুক হলো একটা শান্তশিষ্ট মেয়ে, না পছন্দ করে বেশি কথা বলতে, আর না দুষ্টামি। ঝিনুককে একটা ছেলে গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, সেই প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু সেটার ছবি উঠিয়ে রেখেছিল সায়রা। সেই ছবি এডিট করে ছেলেটার জায়গায় ঝিনুককে বসিয়ে দিয়েছিল, মানে বুঝিয়েছিল ঝিনুক ওই ছেলেটাকে প্রপোজ করেছিল। সেই ছবি ঝিনুককে দেখিয়ে সায়রা বলেছে, যদি আমার সাথে বেস্ট ফ্রেন্ড না করিস তাহলে পুরো ভার্সিটিতে দেখিয়ে দেব, আর বড় কথা হলো আমি তোর মা বাবাকে দেখিয়ে দেব। বেচারি ঝিনুক সেই থেকে এই পাগলি সায়রার পেঁচাতে পড়েছে। রিক্সাটা গিয়ে থামে একটা রেস্টুরেন্টের সামনে। তারা দুজন নেমে ভিতরে গিয়ে দেখলো শাওন নেই। সায়রা বলল, এসব লোকদের আমার ভালো লাগে না, সময়ের মূল্য নেই এদের কাছে। ঝিনুক বলল, তোকে কয়টায় আসার কথা বলেছিল? সায়রা বলল, বিকাল 4টায়। ঝিনুক রাগে দাঁত খিঁচিয়ে বলল, এই গাধি, সেটা আগে বলবি না? এখন দুপুর 1:30 বাজে। সায়রা দাঁত খিলখিল করে হাসলো, বলল, আসলে বেশি এক্সাইটেড ছিলাম, তাই গুলিয়ে ফেলেছিলাম। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে এরকম একটা গরু কেন দিলা? এর চেয়ে রাস্তায় কুকুরও ভালো আছে। সায়রা বলল, শুক্রিয়া আদায় কর, আমার মতো একজনকে পেয়েছিস। ঝিনুক কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এতই শুক্রিয়া আদায় করেছি যে এখন আমার খুশিতে কাঁদতে মন চাচ্ছে। টিস্যু এনে দেব? ঝিনুক বলল, দোহাই লাগে বোন, মুখটা একটু বন্ধ করে রাখ, এসব অসম্ভব কথা বলিস না, চল যাই। ঝিনুক সরু চোখে বলল, কোথায় যাব? এখানে বসে লাভ নেই, চল পাশেই একটা পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসি। ঝিনুক বলল, যেতে পারি, তবে সেখানে গিয়ে কোনো ঝামেলা বাঁধাবি না। তারা দুজন পার্কে ঢুকে গেল। চারদিকে ছেলে মেয়ের জোড়া জোড়া, জোড়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। সায়রা বলল, ঝিনুক, এখানে খুব বেশি সবুজ ঘাস ছিল, কিন্তু আজ কম কম লাগছে, তাই না? ঝিনুক বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু কেন? আসলে এখানে মানুষ রূপে কবুতরের জোড়াগুলো আসে, তারা সব ঘাস খেয়ে ফেলেছে। ঝিনুক সায়রার দিকে তাকিয়ে বলল, এসব অদ্ভুত কথা পাস কোথায় তুই? আমার মস্তিষ্কে 4-5টা ডেলিভারি ম্যান আছে, তারা এসে আমার হাতে দিয়ে যায়। ঝিনুক বিরক্ত নিয়ে বলল, তোর সাথে কথা বলা মানেই ফালতু। অনেকক্ষণ ধরেই তারা হাঁটছে পার্কে, আর সায়রা ফালতু বকবক করে যাচ্ছে। সায়রা এবার বলল,
দোস্ত, আমার এভাবে আর ভালো লাগছে না। কিছু একটা করতে হবে, বুঝলি? দোহাই তোর, কিছু করিস না। তোর কিছু করা মানেই আবার বিপদ। সায়রা বলল, আইডিয়া। কোনো বিপদ হবে না, দেখ কি করি। বলে সায়রা সামনের গাছের নিচে বসে প্রেম করতে থাকা ছেলে মেয়ের দিকে গেল। গিয়েই সায়রা কাঁদো কাঁদো মুখ করে ছেলেটাকে বলল, ওগো, তুমি আমার সাথে কেন এমন করলে? মেয়েটা উঠে বলল, আপু, আপনার কি হয়েছে? তুমি আমার সাথে 15 বছর প্রেম করে বিয়ের স্বপ্ন দেখিয়ে আরেকটা মেয়ে নিয়ে পার্কে? ছি ছি। মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলল, পলাশ, মেয়েটা যা বলছে তা কি সত্যি? ছেলেটা বলল, বাবু, বিশ্বাস করো, সব মিথ্যা কথা। এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। সায়রা কাঁদার অভিনয় করে বলল, আপনার প্রমাণ চাই, দাঁড়ান প্রমাণ দিচ্ছি। বলেই ঝিনুককে ডেকে বলল, এই তুই বল, এই ছেলে আমার সাথে 15 বছর প্রেম করেছে? ঝিনুক হা করে তাকিয়ে আছে। সায়রা ধমক দিয়ে বলল, কি হলো বল? ঝিনুক ভয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। মেয়েটা ছেলেটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে চলে গেল। ছেলেটা এবার সায়রার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়রা একটা মুচকি হাসলো ছেলেটার দিকে। সায়রা ওখান থেকে চলে আসতে চাইলে ছেলেটা সায়রার হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রেমটা ভাঙলে এবার তোমাকেই আমি বিয়ে করব। ঝিনুক ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। সায়রা ছেলেটার পায়ে আঘাত করে দৌড়ে চলে গেল। কিছু দূর যেতেই বুঝতে পারলো তার সাথে ঝিনুক নেই। পেছনে তাকিয়ে দেখলো ঝিনুক এখনো ওইখানেই দাঁড়িয়ে কাঁপছে। সায়রা আবারও দৌড়ে গিয়ে ঝিনুকের হাত ধরে দৌড়ে চলে আসলো। অনেকটা দৌড়ানোর পর তারা দৌড় থামিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। সায়রা বলল, আহ, এখন একটু মজা লাগতেছে। ঝিনুক বলল, হ্যাঁ ঠিকই বলছিস, এতই মজা লাগছে যে আর একটু হলে পায়জামা নষ্ট করে ফেলতাম। সায়রা বলল, কেন, তোর কি ডায়াবেটিস আছে? ঝিনুক কাঁদো কাঁদো মুখ করে মাথায় হাত দিয়ে বলল, আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি আমারে চিনে না? রেস্টুরেন্টের টেবিলে বসে আছে সায়রা আর শাওন। সায়রা বারবার অস্থির দৃষ্টিতে অন্য টেবিলের দিকে তাকাচ্ছে, যেখানে ঝিনুক বসে আছে। কিছুক্ষণ পরে সায়রা ভ্রু কুঁচকে শাওনকে বলল, আপনি যে আপনার ভাইকে নিয়ে আসবেন সেটা আগে থেকে কেন বলেন নাই? শাওন বিস্মিত হয়ে বলল, কেন, আমার ভাইকে নিয়ে আসছি, এতে আবার কি এমন সমস্যা হয়েছে আপনার? সায়রা তৎক্ষণাৎ উত্তর দিল, সমস্যা মানে কিন্তু খুব বড় সমস্যা। দেখুন, ওই যে আপনার ভাই আর ঝিনুক একই টেবিলে বসে আছে। এখন যদি হঠাৎ কিছু একটা হয়ে যায় তখন তো মহা বিপদ হবে। শাওন বিরক্ত হয়ে বলল, কিছু একটা হবে মানে কি? সায়রা, আপনি কি কথা বুঝে শুনে বলেন। সায়রা একটু ইতস্তত করে বলল, মানে আমি বলতে চাচ্ছি, ঝিনুককে আমার মোটেও বিশ্বাস নাই। এখন যদি আমার দেবর, মানে আপনার ভাইকে, আমার নামে খারাপ কিছু বলে দেয়, তখন তো আমার বিয়েটা আর হবে না, সব কিছু ভেস্তে যাবে। শাওন হা করে তাকিয়ে রইল। এই মেয়েকে আর কি বলবে সে? তখনই সায়রা মুচকি হেসে বলল, হা করে থাকবেন না, মাছি ঢুকে যাবে মুখে। বলেই টেবিল থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সায়রা। শাওন অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? আপনি বসে থাকেন, আমি একটু গোয়েন্দাগিরি করে আসি। সায়রা ধীর পায়ে হেঁটে গিয়ে ঝুঁকে পড়ল ঝিনুকদের টেবিলের কাছে। পেছন থেকে মনোযোগ দিয়ে শুনতে চাইল ঝিনুক কি বলছে। কিন্তু তখনই ঝিনুকের চোখে পড়ে গেল সায়রা। কিরে সায়রা, এখানে কি করিস? সায়রা জোর করে এক চিলতে অবলা হাসি দিয়ে বলল, কিছু না, তোরা কথা বল, আমি যাচ্ছি। বলে সায়রা দ্রুত আবার ফিরে এলো নিজের টেবিলে। ঝিনুক বোকার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার পিছু। সায়রা এসে আবার বসলো। শাওন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি করছিল ঝিনুক? আপনার নামে বদনাম করছিল? সায়রা দাঁত বের করে খিলখিল করে হাসলো। আরে না, আমি কি খারাপ মেয়ে নাকি যে আমার নামে বদনাম করবে? শাওন এবার গম্ভীর হয়ে প্রশ্ন করলো, গতকাল আপনি আমার বাবার মোবাইলে কল দিয়ে যা তা বলেছেন কেন? সায়রা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, যা তা তো বলিনি, আমি শুধু আমার মনের অনুভূতি জানাচ্ছিলাম। কিন্তু আমি তো বুঝিনি সেটা আমার শ্বশুরমশাইয়ের নাম্বার।
আবারও সায়রা জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? শাওন কিছু বলবে তার আগেই সায়রা মিষ্টি হেসে বলল, থাক, বলতে হবে না। আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন। কিছুক্ষণ শাওন বোকার মতো অবাক চোখে তাকিয়ে রইল সায়রার দিকে। মনে হলো যেন পৃথিবীতে প্রথমবারের মতো এমন অদ্ভুত আবার মিষ্টি মানুষকে দেখলো। তারপর একটু থেমে কণ্ঠ নরম করে প্রশ্ন করল, আপনার জীবনের স্বপ্ন কি? সায়রা হেসে উঠল। সেই হাসিতে ছিল সরলতার ঝিলিক আর চঞ্চলতার খুনসুটি। আমার জীবনের বর্তমান মূল লক্ষ্য হলো একটা বিয়ে করা, বিয়েতে ধুমধারাক্কা সাজুগুজু করা, তারপর 15 থেকে 20টা বাচ্চা নিয়ে একেবারে কোলাহলময় সংসার বানানো। আর শেষের লক্ষ্য হলো জামাইয়ের মাথা খাওয়া। শাওন কফি খাচ্ছিল। সায়রার শেষ কথা শুনে হঠাৎ কাশতে কাশতে প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম হলো। একটু পরে নিজেকে সামলে নিয়ে এসে আবার ধীর কণ্ঠে বলল, আপনি কখনো প্রেম করেছিলেন? সায়রা ছোট করে বলল, হুম। শাওন আবার বলল, তাহলে মনে হয় ছেলেটা আপনার বেশি কথা বলার জন্য চলে গেছে, তাই না? সায়রার মুখ থেকে হঠাৎ করে হাসি উধাও হয়ে গেল। শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। সে তো কখনো সায়রাকে এভাবে মন খারাপ করতে দেখেনি। যখনই দেখেছে তখনই দেখেছে সায়রা সবসময় হাসি খুশি মুডে থাকে। শাওন ধীর বলল, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন সায়রা? সায়রা মাথা নেড়ে বলল, না না, আপনার কথায় কিছু মনে করিনি। আসলে জানেন, সকল মানুষের মনের ভেতরে লুকানো কিছু কষ্ট থাকে, যা তাদের ভেতর থেকে পাল্টে দেয়, মেরে ফেলে আগের সত্তাকে, জন্ম নেয় এক নতুন সত্তা। শাওন আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে বলল, তাহলে কি আপনার মনেও এমন কিছু লুকানো আছে, যেটা আপনাকে বদলে দিয়েছে, ভেতরে এক অন্য মানুষ বানিয়েছে? সায়রা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শাওন আবারও বলল, যদি বলতে অসুবিধা না হয় তাহলে বলেন, আর যদি সমস্যা থাকে তাহলে বলার দরকার নেই। সায়রা ধীরে ধীরে বলতে শুরু করলো, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। ওই বয়সে আবেগটাই বেশি ছিল। মজা করতাম, গল্প করতাম, তবে এখনকার মতো ছিলাম না। সবসময় লিমিটেড থাকতাম। ঝামেলার মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। ওই সময়ে জীবনে প্রথম প্রেমের ছোঁয়া আসে। ছেলেটার নাম ফাহিম, পড়তো ক্লাস 10-এ। ভীষণ ভদ্র আর ভালো ছেলে মনে হয়েছিল আমাকে। প্রথমে ও যখন প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু পরে রাজি হয়ে যাই। আমাদের সম্পর্কটা তখন খুব সুন্দর ছিল। কিছুক্ষণ থেমে মাথা নিচু করে রইল সায়রা। শাওন নরম গলায় জিজ্ঞেস করলো, তারপর তারপর কি হয়েছিল? সায়রার ঠোঁট কেঁপে উঠল। কয়েক মাস পর আমি 10-এ উঠি। তখন শুনলাম ফাহিম আমার ক্লাসেরই আর একটা মেয়েকে প্রপোজ করেছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে খোঁজ নিয়ে দেখি ফাহিম প্রায় সব মেয়েকেই প্রপোজ করার চেষ্টা করেছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কেন ঠকালে আমাকে? আমার দোষ কি ছিল? তখন সে হেসে বলল, তোর সাথে কোন ছেলে প্রেম করবে? তুই তো কথা বলতেই পারিস না। সবসময় বোকার মতো থাকিস। মনে হয় মুখে এখনো বুলি ফোটেনি। সেদিন ক্লাসের সবাই আমাকে দেখে হেসেছিল, আর তখন থেকেই অজান্তে আমি বদলাতে শুরু করি। শাওন তাকিয়ে রইল। এখনকার সায়রা যেন একেবারেই আলাদা। সবসময় দুষ্টুমির ছাপ থাকে যার সাথে, সে আজ নিস্তব্ধ। সায়রা মাথা নিচু করে হাতের সাথে হাত ঘষতে লাগলো। শাওন আস্তে জিজ্ঞেস করলো, এখনো কষ্ট হয়? সায়রা এবার মাথা তুলল। ঠোঁটে পরিচিত দুষ্টুমি হাসি মুখ ফিরে এলো। আরে কষ্ট একদমই না, শুধু আফসোস লাগে। কেন এমন তুচ্ছ একটা ব্যাপারে এত কষ্ট পেয়েছিলাম তখন। শাওন মাথা নেড়ে মুচকি হেসে বলল, হুম, আপনি সত্যি খুবই স্ট্রং গার্ল। আচ্ছা, এখন যদি বলি আপনাকে আমি বিয়ে করব না? সায়রা ভ্রুকুচকে একটু মজা মেশানো কণ্ঠে বলল, তাহলে আপনি মহা কিছু হারাবেন। শাওন আরো কাছে ঝুঁকে মৃদু কৌতূহল নিয়ে বলল, কিরকম? সায়রা আত্মবিশ্বাসী গলায় হেসে বলল, আমাকে হারানো মানে নিজের সামনের 2টা দাঁত হারানো।
খেতে পারবেন বটে, কিন্তু কখনো প্রাণ খুলে হাসতে পারবেন না। জীবনটা ফাঁকা ফাঁকা মনে হবে। ওদিকে ঝিনুক আর শুভ্র বসে আছে টেবিলে। প্রথম যখন তারা এসে একসাথে বসেছিল, ভিতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল, মনে হচ্ছিল এই জায়গা তাদের নয়। কিন্তু ধীরে ধীরে কথোপকথন জমে উঠেছে, মনটাও ভালো লাগছে। শুভ্র ছেলেটা বেশ ভদ্র, সরল আর আন্তরিক। শুভ্র একটু থেমে কৌতূহলী হয়ে বলল, আপনার ফ্রেন্ড মেয়েটা কেমন? ঝিনুক স্নেহভরা চোখে সায়রার দিকে তাকালো, তারপর নরম আবেগ মেশানো গলায় বলল, সায়রার সাথে যখন আমার প্রথম আলাপ হয়, তখন তার অতিরিক্ত কথা বলা আর এরকম দুষ্টুমি আমার ভীষণ বিরক্ত লাগতো। সত্যি বলতে প্রথম দিকে ওকে একেবারেই সহ্য করতে পারতাম না, কিন্তু পরে বুঝলাম সায়রার মতো মেয়ে হয়তো পাওয়া বড়ই কষ্টকর। ওর ভেতরে এক অদ্ভুত মায়া আছে, মানুষকে আপন করে নেবার ক্ষমতা আছে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো আমার মতো আপনাদেরও ওকে বিরক্তিকর মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, সময়ের সাথে বুঝবেন সায়রার মতো একজন মানুষ আশেপাশে থাকা মানেই আশীর্বাদ। সায়রা বসে আছে নিজের রুমে, এক হাতে মোবাইল, অন্য হাতে কফির মগ। বসে বসে একটার পর একটা নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎই দরজায় কড়া নাড়ে কেউ। ভেতরে ঢুকলেন সায়রার বাবা আর মা। সায়রা অবাক হয়ে বলল, আরে তোমরা দুজন একসাথে? তারা দুজন মেয়ের পাশে এসে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর সায়রার বাবা ধীরে বললেন, আজ শাওনদের বাড়ি থেকে কল এসেছিল। সায়রা আবার মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ও বিয়েটা ভেঙে দিয়েছে, তাই না? তার কথা শুনে মা বাবা একদম চুপ। সায়রার মনে হলো যেন ওদের চেহারায় কোনো অদ্ভুত রহস্য লুকানো আছে। হঠাৎ দুজনে হেসে ফেললেন। সায়রার মাকে বলতে শোনা গেল, শাওনের বাবা বলেছে বিয়ের তারিখ এই শুক্রবারেই ঠিক করা হয়েছে। শুনে সায়রার চোখ মুখ অবাক হয়ে গেল, যেন হাঁ করে বসে রইল কিছুক্ষণ। সে একেবারেই ভাবতে পারেনি এত দ্রুত এই বিয়ে হবে। এতদিন যেটা নিয়ে মনের মধ্যে লুকিয়ে এক্সাইটমেন্ট ছিল, হঠাৎ সবকিছু বাস্তব হয়ে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ যেন থ মেরে গেল। তার মনে হলো খুব তাড়াতাড়ি আপন মানুষগুলোকে ছেড়ে যেতে হবে এক অচেনা বাড়িতে। সায়রা নিচু গলায় বাবাকে বলল, এত তাড়াতাড়ি কেন বাবা? আর মাত্র 3 দিন। বাবা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চিন্তা করিস না মা, সবকিছু তোর ইচ্ছে মতোই আয়োজন করব। এরপর তারা ঘর থেকে বের হয়ে গেলেন। সায়রা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, তারপর হঠাৎ ফোনটা হাতে তুলে নিল, ঝিনুকের নাম্বারে কল দিল। কল ধরতেই সায়রা মৃদু কণ্ঠে বলল, ঝিনুক, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। ঝিনুক উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়াও, কংগ্রাচুলেশনস। সায়রা শুধু একটা হুম দিল। ঝিনুক তার কণ্ঠ শুনেই টের পেল কিছু একটা গড়বড়। বলল, সায়রা, তোর কি মন খারাপ? সায়রা কোনো উত্তর দিল না, কিন্তু চুপ থাকায় অনেক কিছু বলে দিল। তখন ঝিনুক হেসে বলল, এরে বোকা, মন খারাপ কেন করছিস? বিয়ে মানেই তো শুধু পরিবার ছেড়ে যাওয়া না। বিয়ে মানে সাজগোজ, উৎসব আর হাসি খুশি মুহূর্তে ছবি তোলা। সাথে সাথে সায়রার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে বলল, তাই তো, আমার বিয়ের আসল উদ্দেশ্যই হলো সাজগোজ করা। শোন, তুই কালকেই চলে আয়, বুঝলি? বলেই কল কেটে দিল সে। মুখে ছোট্ট এক রঙিন স্বপ্নের হাসি খেলে গেল। আজ সায়রার স্বপ্নের দিন, বিয়ের দিন। ঝিনুক খুব যত্ন করে সাজিয়ে দিচ্ছে তাকে। লাল টুকটুকে লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী মালা, নোলক, টিকলি, সব মিলিয়ে যেন রূপকথার রাজকন্যা। ঘর জুড়ে আতরের গন্ধ, বাইরে অতিথিদের কোলাহল, কিন্তু সায়রার মনে শুধু একটাই অস্থিরতা। ঝিনুক কপালে ভাঁজ ফেলে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে তুই বিয়েতে না, যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস। সায়রা মুখ ফুলিয়ে বলল, কখন আসবে দেখতাম এক ডজনকে জামাই সাজলে কেমন লাগে। ঝিনুক হেসে মাথা নেড়ে বলল, 1 ডজন নিয়ে বকবক বন্ধ কর, না হলে মানুষ ভাববে তুই সত্যিই পাগল। হঠাৎ সায়রার নরম স্বরে ঝিনুকের হাত ধরে বলল, ঝিনুক, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে, তোর কষ্ট হবে না?
ঝিনুক চুপ করে তাকিয়ে রইল। ঝিনুকের ঠোঁট কাঁপছে, চোখে এক অদ্ভুত মায়া। সায়রা আবার হেসে নিজের প্রশ্নের উত্তর দিল, দূর, আমি বা কি বলি? তুই তো চাইতে আমি চলে যাই, যাতে তোর শান্তিতে থাকা হয়। আমার দুষ্টামির জন্য তুই অনেক বিপদে পড়েছিস। ঝিনুকের চোখ ভিজে উঠল, কিন্তু মুখে সে তাচ্ছিল্য হাসি টেনে বলল, আমি ভেবেছিলাম তুই মানুষের মনের কথা পড়তে পারিস, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সায়রা খুব ভালো করে জানে ঝিনুক যে তাকে শুধু ফ্রেন্ড না, বোনের মতো ভালোবাসে। তবুও সায়রা বলল, আমি চলে গেলে নতুন একটা শান্তশিষ্ট মেয়ে খুঁজে নিস। ঝিনুক এবার রাগে বলল, এই, তুই নিজেকে কি মনে করিস? তোর কি মনে হয় আমি তোর বেস্ট ফ্রেন্ড আছি তোর জোরাজোরিতে? আমি কি পারতাম না তোকে ইগনোর করে অন্য কারোর সাথে মিশতে? কেন কারোর সাথে মিশিনি বলতো? তোকে ভয় পেয়ে নাকি? সায়রা তাকিয়ে আছে ঝিনুকের মুখে। ঝিনুকের চোখে পানি টলমল করছে। আমার বোন নেই। সবাই বলে বোনেরা নাকি খুব দুষ্টামি করে। আমি কখনো সেই অনুভূতি পাইনি, কিন্তু তোর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর বুঝেছি আসল বোনের ভালোবাসা কাকে বলে। তোর দুষ্টামিগুলো না দেখলে আমার ভেতরে মনে হয় কিছু হারিয়ে যাচ্ছে। ঝিনুকের কণ্ঠ ভারী হয়ে এসেছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সায়রা এবার ঝিনুককে জড়িয়ে ধরল। ঝিনুকের শরীর ঝাঁকুনি খাচ্ছে কান্নার সাথে সাথে। সায়রার চোখ বেয়েও পানি পড়ছে। কত বছর পর মেয়েটা কাঁদছে কে জানে। সায়রার মনে নেই সে ঠিক কবে কেঁদেছিল। ঝিনুক এবার নিজেকে সামলে নিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। আজকে তোর খুশির দিন, আজ নো কান্নাকাটি। বলেই সায়রার চোখ আবারও ঠিক করে নিল। তারপর আয়নার সামনে সায়রাকে বসিয়ে দিল। ঝিনুক গিয়ে সায়রার পেছনে দাঁড়ালো। ঝিনুক বলল, দেখ, আমার বোনটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। সায়রা ঝিনুকের কপালে ছোট করে একটা চুমুক গেল। তখনই একটা মেয়ে এসে বলল, জামাই এসে গেছে। সায়রার চোখে মুখে হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বলল, চল ঝিনুক, জামাইয়ের ঘেট ধরবো। এই তুই পাগলিটা আজ বন্ধ কর, মানুষ খারাপ বলবে। প্লিজ এখানেই বসে থাক। কিছুতেই সায়রা এখানে বসতে রাজি না হয়ে সে যাবেই। কোনো উপায় না পেয়ে ঝিনুক আলমারি থেকে একটা লাল শাল বের করে সায়রা শরীরে দিয়ে মুখ ঢেকে নিল। বলল, এবার চল আমার সাথে। তারা দুজন হাজির হলো যেখানে বরের গেট আটকানো হয়েছে। ঝিনুক ভয় পাচ্ছে যদি কেউ চিনে ফেলে। এখনো কেউ চিনতে পারেনি সায়রাকে, আর এই সায়রার কোনো বিশ্বাস নেই। সায়রা সবার মাঝখানে গিয়েই শালটা ফেলে দিল। ঝিনুক আটকানোর চেষ্টা করলো, এই ভয়টাই পাচ্ছিল ঝিনুক। এবার সকলে অবাক হয়ে তাকিয়ে আছে সায়রার দিকে। যেখানে শাওন দাঁড়িয়ে আছে তার সামনে সায়রা গিয়ে বলল, আসসালামু আলাইকুম বর সাহেব। সকলে বিস্মিত চোখে দেখছে। সায়রার বাবা মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, দিল দিল, আবার আমার মান সম্মান শেষ করে। শাওনের বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল, এই না হলে আমাদের ভাবি। সকলে স্লোগান দিতে লাগলো, আমাদের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, আমাদের ভাবির আগমন শুভেচ্ছা স্বাগতম। ঝিনুক সায়রাকে এখানে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সে যাবে না। সবাইকে থামিয়ে দিয়ে সায়রা বলল, হয়েছে, এবার গেটের টাকা দিয়ে ভেতরে আসেন। শাওনের ভাই শুভ্র বলে উঠল, ভাবি, ভাইয়ের টাকা মানে তো আপনার টাকা, কেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করাবেন? আমি এত কিছু বুঝি না, এখনো বিয়ে হয়নি বুঝলেন। শাওন সবাইকে থামিয়ে দিয়ে একটু ঝুঁকে সায়রাকে বলল, ওয়ালাইকুম সালাম। কত চাই কনে সাহেবা? বেশি না, 50,000 দিলেই হবে। বরপক্ষ এত টাকা দিবে না বলেছে, কিন্তু শাওন সবাইকে থামিয়ে দিয়ে সায়রার কথা মতো টাকা দিয়ে দিল। এবার শাওনরা ভেতরে ঢুকে পড়ল, আর সায়রা আবার রুমে ঢুকে গেল। ঝিনুক বলল, এমনটা করার কি খুব দরকার ছিল? কেন, কি এমন হয়েছে? আর শাওন কিন্তু একদম রাগ করেনি। তা ঠিক। সায়রা এবার বলে উঠল, শোন ঝিলিক, যখন কাজে আসবে আমাকে বলবে কবুল বলতে, তখন আমি বলবো না, বুঝলি? কি বলছিস, তুই বলবি না কেন? তুই কি রাজি না? অবশ্যই রাজি। বুঝিস না কেন, আমি যদি সাথে সাথে বলে ফেলি
তাহলে সবাই ভাববে আমি বিয়ে পাগলি হয়ে গেছি। ঝিনুক ভ্রুকুচকে বলল, তোর কি মনে হয় কেউ বুঝেনি তুই যে বিয়ে পাগলি হয়ে আছিস? এত কিছু বুঝি না, আমি যা বললাম তাই করবি, ওকে? তখনই কাজী প্রবেশ করলো। সায়রা মাথার কাপড়টা বড় করে দিয়ে বসে আছে। কাজী সাহেব বলল, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সায়রা কিছু বলল না, সে বসে রইল একইভাবে। কাজী আবার বলল, রাজি থাকলে বলুন কবুল। এবারও সায়রা চুপ করে রইল। পাশ থেকে শুভ্র উঠে বলল, কনে মনে হয় বিয়েতে রাজি নয়, বিয়েটা ভেঙে দিই। সাথে সাথে সায়রা বলতে লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সায়রাকে বলল, করছো কি মা? থামো তো, তুমি তো রেলগাড়ি চালিয়ে দিয়েছ। সায়রা বলল, হয়নি, আবার বলবো? কাজী সাহেব বলবো, না আর বলতে হবে না, হয়েছে। এবার স্বাক্ষর করার পালা। সায়রা কলমটা হাতে নিল। সে স্বাক্ষর করতে পারছে না, কেমন জানি হাত কাঁপছে। সায়রা নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমনটা তো হওয়ার কথা না। ঝিনুক সায়রার পিঠে হাত রাখলো, চোখে ইশারা করলো, কিছু হবে না, স্বাক্ষর করে দে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে এবার বিদায়ের পালা। এখনো সায়রার চোখে মুখে হাসির ঝিলিক। সায়রার বাবা মা এসে সায়রার হাত শাওনের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আমার মেয়েটাকে ভালো রেখো, কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাদের বলবে। সায়রার বুকটা কেমন জানি করে উঠল। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের দুজনের চোখের কোণেই অশ্রু জমে আছে। শাওন গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমার জীবন দিয়ে আমি আগলে রাখবো আমার সহধর্মিণীকে, তাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। শুভ্র শুভার কানে কানে বলল, দেখলি ভাইয়া এখনই দায়িত্ববান স্বামী হয়ে গেছে। শুভা ধমক দিয়ে উত্তর দিল, চুপ থাক তুই। সায়রা তার বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে সায়রার ভার্সিটির বান্ধবীরা। কিন্তু ঝিনুক একটু অবাক হয়নি, কারণ সে জানতো এমনটা হবেই। তার থেকে ভালো সায়রাকে আর কেই বা চিনবে। সায়রা ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতে লাগলো, বাবা মা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। সায়রার বাবা মাও অশ্রুসিক্ত হয়ে পড়লেন। মেয়েদের জন্য এই দিনটাই সবচেয়ে কষ্টের। যে ঘরে এতগুলো বছর লালন পালন আর বেড়ে ওঠা, সেই ঘর একদিন ছেড়ে বিদায় নিতে হয়। এটাই যেন জীবনের কঠিনতম মুহূর্ত। শাওন আর সায়রা গাড়ি করে যাচ্ছে। শাওন স্টিয়ারিংয়ে আর সায়রা পাশের সিটে বসে বাহিরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। কান্নার কারণে তার শরীরটা বারবার কেঁপে উঠছে। অন্য সকলে অন্য গাড়িতে আছে, শুধু শাওন নিজের গাড়ি নিয়ে সায়রাকে সাথে নিয়ে যাচ্ছে। রাত হয়ে এসেছে, আর বাহিরের রাতের আকাশটা আজ যেন অদ্ভুত শান্ত ও সুন্দর। শাওন হঠাৎ বলল, শোনো মেয়ে, তোমাকে এমন স্থির নীরব মানায় না। সায়রা ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। শাওন তখন ড্যাশবোর্ড থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে নাও। সায়রা বাধ্য মেয়ের মতো চোখ মুছে নিল। এখনো তার মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। শাওন গাড়িটা সামনে নিয়ে গিয়ে হঠাৎ থামালো। সায়রা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন থামালেন? শাওন হালকা হেসে উত্তর দিল, একটু থেমে প্রকৃতির বাতাস লাগাও শরীরে, ভালো লাগবে। সায়রা বসে আছে একেবারে ফুলে ভরা সাজানো রুমে। বিছানায় ফুল, চারপাশে ফুল, এমনকি দেওয়ালে ঝোলানো শাওনের ছবিগুলোতেও যেন ফুলের ছোঁয়া আছে। লেহেঙ্গা পরা অবস্থাতেই কতক্ষণ ধরে অপেক্ষা করছে সে, অথচ এখনো শাওনের দেখা নেই। হঠাৎই সায়রা দাঁড়িয়ে গেল। রাগে অস্থিরতায় রুমে এইদিক সেদিক হাঁটতে লাগলো। মনে মনে নিজেকেই বলল, মনটা চাইতেছে ওই খচ্চর বেড়ারে টেনে এই রুমে নিয়ে আসি, তারপর একদম উত্তম মধ্যম দেই। ঠিক তখনই দরজা খোলার শব্দ শোনা গেল। সায়রা হকচকিয়ে তাকাতেই দেখে শাওন ঢুকছে। সায়রা রাগে ফুঁসতে ফুঁসতে সামনে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে ঝড় তোলা গলায় বলল, এসে গেলেন? আর 1 মিনিট দেরি হলে কাল নিউজে হেডলাইন হতো, স্বামী দেরিতে ভাষার ঘরে ঢোকার কারণে নববধূর হাতে স্বামীর খুন।
শাওন ধীর ও শান্ত গলায় বলল, এসব কি সায়রা? তুমি কি কোনো বাংলা ছবি দেখোনি নাকি? সায়রা ঠোঁট কামড়ে উত্তর দিল, হ্যাঁ দেখেছি। তাই তো ভেবেছিলাম আমি হব শাবানা, কিন্তু কি হলো, শেষমেশ আপনি তো আমাকে শাবনূর বানিয়ে ছাড়লেন। সায়রা কথা শেষ করে গিয়ে বিছানার মাঝখানে বসে পড়ল মাথায় লম্বা ঘুমটা দিয়ে। শাওন হাঁ করে তাকিয়ে আছে। এসব কি? সায়রা বলল, বোকার মতো দাঁড়িয়ে না থেকে আমার মাথার ঘুমটাটা সরিয়ে আমাকে উদ্ধার করেন। শাওন সায়রার কথায় পাত্তা না দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, আর তোমার লেহেঙ্গাটা খুলে ফেলো। সায়রা লজ্জা লজ্জা মুখ করে বলল, লেহেঙ্গা খুলে ফেলবো? শাওন কিছুই বুঝলো না এভাবে লজ্জা পাওয়ার কি আছে। আমি তোমাকে লেহেঙ্গা খুলে অন্য পোশাক পরার কথা বলেছি। শাওন ওয়াশরুমে ঢুকে গেল। সায়রা অবলার মতো তাকিয়ে আছে, এসব কি? তারপর সায়রাও লেহেঙ্গা চেঞ্জ করে লম্বা টপস প্যান্ট পরেছিল। শাওন এসে বলল, সায়রা এখন ঘুমিয়ে যাও, এখন আমরা দুজনেই টায়ার্ড। শাওন শুয়ে পড়ল, কিন্তু সায়রা এখনো দাঁড়িয়ে আছে। শাওন চেয়ে দেখলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে সায়রা। শাওন বলল, এনি প্রবলেম? আমার একটা কাজ আছে। শাওন বলল, কি কাজ? আপনাকেও যেতে চলুন। শাওন ভ্রু কুঁচকে বলল, যা কাজ করার সকালে হবে, এখন ঘুমাও। সায়রা বলল, সকালে করলে হবে না, এসব কাজ রাতেই করতে হয়। শাওন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বলছো কি তুমি? যা বলার সরাসরি বলো। আমরা এখন চুরি করতে যাব। শাওন উঠে সায়রার সামনে দাঁড়ালো, বলল, তুমিও চুরিও করো? ছি ছি, শেষ পর্যন্ত চুন্নি বউ বিয়ে করলাম। এত কথা বাদ, এখন চলেন চুরি করতে যাব। যদি না যান তাহলে? শাওন পকেটে হাত ঢুকিয়ে বলল, তাহলে কি করবে? সায়রা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তেমন কিছু না, শুধু চিল্লাতে থাকবো। শাওন বলল, তুমি পাগল হয়েছ? তুমি বুঝতে পারতেছ আজকে চিল্লাতে থাকলে মানুষ কি ভাববে? সায়রা বলল, আমি বুঝেই বলেছি। এবার চলুন, আপনি রাজি আছেন কিনা? আমি বুঝেছি, এবার বলুন আপনি রাজি আছেন কিনা। শাওন কিছুক্ষণ তাকিয়ে রইল। সে বুঝতে পারছে কিছু করার নেই, রাজি তাকে হতেই হবে, না হলে যে পাগল মেয়ে। আচ্ছা ঠিক আছে, কি চুরি করবা? সায়রা মুচকি হেসে বলল, আম। শাওন বলল, তুমি আম গাছ কোথায় দেখলে? আর এখন আমের সিজন না, গাছে আম এখনো হয়নি, বুঝছো? জি না, এক ডজন। গাড়ি নিয়ে আসার সময় আপনাদের বাড়ির পাশে যে বাড়িটা, সেই বাড়ির গেটের সাথে আম গাছ আছে। তুমি না কাঁদতেছিলা? তাহলে এসব আম কখন দেখলা? এত কিছু আপনাকে ভাবতে হবে না, এখন চলুন যাই। শাওন আর সায়রা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সায়রা লাফাতে লাফাতে হাঁটছে। শাওন বলল, তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? সোজা হয়ে হাঁটো। আমি সোজা হয়ে হাঁটতে পারি না, আপনার কোনো সমস্যা? ও, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে সমস্যা নেই। সায়রার রাগে তাকিয়ে রইল। সায়রা বলল, আপনাকে কলেজের একটা কাহিনী শোনাই। শাওন কোনো কথা বলল না। সায়রা শাওনের উত্তরের আশায় না থেকে বলল, কলেজে পড়াকালীন আমি আর ঝিনুক চুরি করতে গিয়েছিলাম। অবশ্য ঝিনুককে আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। কলেজের পাশেই একটা বাড়ি ছিল। বাড়িতে শুধু একটা মহিলা থাকতো। তার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকতো। ঘরের সামনেই একটা লিচু গাছ। আমি আর ঝিনুক চুরি করে বাড়িতে ঢুকে লিচু পাড়ছিলাম। তখনই মহিলা দেখে নিয়ে ঝাড়ু নিয়ে দৌড়ে আসে। আমি তল দেওয়াল টপকে বেরিয়ে আসি, কিন্তু ঝিনুক সেখানেই ছিল। পরে মহিলা ঝিনুককে না মেরে ঘরের সব থালা বাসন ধুয়ে তারপর ছেড়েছিল। বলেই সাইরা হাসতে শুরু করলো। শাওন পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল, বলল, বেচারি ঝিনুক। তারা চলে আসে সেই বাড়ির সামনে। সায়রা বলল, দাঁড়ান, এটাই সেই বাড়ি। শাওন দেখলো আম গাছটা গেটের ওপরে। গেটের উপরে উঠে তারপর আম পাড়তে হবে। শাওন বলল, বউ ভালো আমার, চলো চলে যাই, তোমাকে বাজার থেকে যত মন চায় তত আম কিনে দেব। সায়রা শাওনের মুখ থেকে বউ ডাক শুনে লজ্জা পেল।
লজ্জা পেল কিনা বুঝে গেল না, বলল, বউ ডেকে লাভ নেই, আমাকে আমি এখনই গাছ থেকে দিতে হবে। শাওন বিড়বিড় করে বলল, আল্লাহ গো, কোন ভুলের শাস্তি দিচ্ছ? সায়রা বলল, কিছু বলছেন? না না, কি বলবো, বলছিলাম আমার কপালটা কত ভালো, শান্তশিষ্ট একটা বউ পেলাম। সায়রা মুখ ভেঙচি কাটলো। শাওন গেট বেয়ে উঠে গেল। শাওনের বুক ধরধর করছে। দুইটা আম পেড়ে উপর থেকে নিচে ফেললো সায়রা, তার ধরে নিল। তৃতীয় নাম্বার আম পাড়তে যাবে, ঠিক তখনই ভেতর থেকে কেউ বলছে, এই কে রে এখানে? বলে লাইট নিয়ে লোকটা এদিকেই আসছে। শাওন বুঝে পাচ্ছে না সে কি করবে। সায়রা বলল, তাড়াতাড়ি নামুন, ধরলে কিন্তু আর রক্ষে থাকবে না। শাওন তাড়াতাড়ি নেমে গেল। ইতিমধ্যে দুজন লোক প্রায় গেটের কাছে। শাওন নামতেই সায়রা শাওনের হাত ধরে দৌড়ে যেতে লাগলো। পেছনে দারোয়ান বলল, এই কে রে, দাঁড়া বলছি। কিন্তু ততক্ষণে শাওন সায়রা অনেকটা চলে গেছে। অনেকটা যাওয়ার পর তারা দুজন মিলে গিয়ে হাঁটুতে হাত দিয়ে দম নিতে লাগলো। শাওন সায়রার দিকে তাকালো রাগী দৃষ্টিতে, আর সায়রা দাঁত খিলখিল করে হাসলো। নিচে ড্রয়িং রুমে মোফাজ্জল হোসেন সোফায় হেলান দিয়ে চা খাচ্ছিলেন, হাতে খোলা খবরের কাগজ। পাশে রান্নাঘর থেকে ভেসে আসছে রেহানা বেগমের কড়াই নেড়ে ছেড়ে রান্না করার শব্দ। তিনি সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। অন্যদিকে শুভা আর শুভ্র প্রতিদিনের মতোই কোনো এক তুচ্ছ বিষয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত। এটা ঠিক সেই সময় সবার দৃষ্টি চলে গেল সিঁড়ির দিকে। সায়রা নামছে সিঁড়ি বেয়ে ধীর পায়ে। গায়ে হালকা রঙের শাড়ি, মাথার খোলা চুল দুপাশ বেয়ে ঝরে পড়েছে। শাড়ির কুঁচি এক হাত ধরে নামছে, তবুও পায়ের নিচে বারবার আটকে যাচ্ছিল কাপড়। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শাড়িটা খুলে যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আবার অনেকে মুচকি মুচকি হাসতেও লাগলো। মোফাজ্জল হোসেন একটু হাসি চেপে খবরের কাগজ টেবিলে রেখে উঠে গেলেন নিজের রুমে। শুভ্র এখনো কিছুই বুঝতে পারেনি, মোবাইল কানে নিয়ে ডুবে আছে। শুভা তখন হঠাৎ চোখ বড় বড় করে শুভ্রকে বলল, শুভ্র, তুই ঘরে যা। শুভ্র অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, এখন আবার কি হলো? শুভা তাড়াহুড়া করে বলল, তোর হেডফোনটা ঘরে পড়ে আছে, গিয়ে নিয়ে আয়। শুভ্র বিরক্ত মুখে ঘরের দিকে হাঁটল, আর শুভা তাড়াতাড়ি ছুটে গিয়ে সায়রাকে ধরে নিল নিচে নামাতে। যদি ধরতো না, এতক্ষণে হয়তো সিঁড়ি ভেঙে গড়াগড়ি খেত সায়রা। শুভা হেসে বলল, ভাবি, এত সুন্দর করে শাড়ি পরা কে শিখালো? আমাকেও একদিন শিখিয়ে দিও। সায়রা ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, বাড়িতে তো মাই পরিয়ে দিতেন, আমি কোনোদিন একা একা শাড়ি পরিনি। শুভা বলল, কেন, ভাইয়াকে বলতে পারলে না পরিয়ে দিতে? এত লজ্জার কি আছে? সায়রা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তোমার ভাই আবার শাড়ি? হে, এক নাম্বারের আনরোমান্টিক। শেষের কথাটা ফিসফিস করে আসতে বলল সে। ঠিক তখনই সেখানে রেহানা বেগম এসে হাজির হয়ে বললেন, এবার কি তাহলে শাড়ি ছেড়ে নেমে এলে নিচে? শাড়ি পরতে পারো না এখনো? সায়রা চুপ করে রইল, কিছুই বলল না। রেহানা বেগম একটু হাসি চেপে বললেন, আচ্ছা ঠিক আছে, এসো, আমি পরিয়ে দিচ্ছি। তারপর তিনি ধীরে ধীরে সায়রাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। শাড়ি পরানোর সময় সায়রা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, শাশুমা, আমার শ্বশুরমশাই কি আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন বিয়ের পর? রেহানা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এসব কি আজে বাজে কথা, লজ্জা করছে না এসব প্রশ্ন করতে? সায়রা মুচকি হেসে বলল, লজ্জা পাওয়ার কি আছে, শুধু বলুন না, পরিয়ে দিয়েছিলেন তো? রেহানা বেগম মাথা নেড়ে ধীরে বললেন, হ্যাঁ দিয়েছিলেন। আমি শাড়ি পরতে পারতাম, কিন্তু তবুও উনি নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন আমাকে। সায়রা এবার গম্ভীর মুখে বলল, তাহলে আপনার ছেলে এত গম্ভীর আর আনরোমান্টিক কেন? রেহানা বেগম বিরক্ত হয়ে গলা নামিয়ে বললেন, সেটা তোমার স্বামীকেই গিয়ে জিজ্ঞেস করো। রেহানা বেগম শাড়ি পরিয়েই চলে গেলেন আর বললেন, কি মেয়ে রে বাবা, এমন মেয়ে বাপের জন্ম দেখিনি। সায়রা আর রেহানা বেগম রান্নাঘরে। রেহানা বেগম ব্যস্ত ভাবে রান্না করছে,
আর সায়রা যেন তার ছায়ার মতো পেছন পেছন ঘুরছে। একের পর এক ফালতু কথা বলে যাচ্ছে। রেহানা বেগম যেখানে যাচ্ছেন, সায়রাও হুবহু সেই দিকেই যাচ্ছে। কখনো হাঁড়ি উঁকি দেয়, কখনো লবণ কম বেশি হবে কিনা সেটা নিয়ে বকবক করে। রেহানা বেগম সবজি কাটছিলেন। পেছনে দাঁড়িয়ে সায়রা কৌতূহলী চোখে সব দেখছে। হঠাৎই রেহানা বেগম পেছনে ফিরতেই ঠাস করে সায়রার মাথার সাথে ধাক্কা খেলেন। রেহানা বেগম বিরক্তিতে নাক মুখ কুঁচকে মুখ নিয়ে বের হলো। এই মেয়ে, আমার কাজের মাঝে মাথা গুঁজে আছো কেন? সায়রা চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, হাই হাই শাশুমা, একবার টোকা দিল খেলেই মাথায় শিং গজাবে, আর একবার দেন না, দেখি শিং দুটো সমান হয় কিনা। বলেই সায়রা হেসে রেহানা বেগমের মাথার সাথে আবার হালকা ধাক্কা দিল। রেহানা বেগম এবার বিরক্তি সামনে হাঁসফাঁস করে বললেন, আল্লাহ বাঁচাও, এই মেয়েটা তো আমাকে পাগল করে ছাড়বে। রেহানা বেগম রান্না করতে করতে বিরক্তি সামলিয়ে বললেন, চা খাবে? সায়রার সাথে সাথে ভ্রু কুঁচকে উত্তর দিল, না, চা খেলে গরম লাগে। তাহলে ঠান্ডা পানি খাবে? রেহানা বেগম আবার জিজ্ঞেস করলেন। সায়রা গম্ভীর ভঙ্গিতে বলল, না, ঠান্ডা লাগে। রেহানা বেগম বললেন, তাহলে আমার মাথা খাবে নাকি? সায়রা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। রেহানা বেগম অবলার মতো তাকিয়ে থাকলো সায়রার দিকে। রেহানা বেগম বললেন, যাও তো, গিয়ে শাওনকে কফি দিয়ে আসো। সায়রা হাত জোর করে নাটকীয় ভঙ্গিতে বলল, যথা আগে শাশুমা। বলেই রান্নাঘরে বসে অনেকক্ষণ ধরে স্পেশাল কফি বানাতে লাগলো। রেহানা বেগম হাফ ছেড়ে বললেন, গেছে তো, এবার একটু তাড়াতাড়ি কাজ শেষ করি, তা না হলে আবার এসে মাথা খাওয়া শুরু করবে। এদিকে শাওন তখনও ঘুমাচ্ছে। সায়রা কফির কাপ হাতে শোবার ঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, ওগো স্বামী, শুনছো? তোমার জন্য কফি নিয়ে আসছি, ওঠো। শাওন হালকা বিরক্তি নিয়ে উঠে বসলো। সায়রা কাপটা তার হাতে দিয়ে বলল, দেখো, তোমার জন্য নিজের হাতে বানানো স্পেশাল কফি। শাওন চুমুক দিতে হঠাৎ নাক মুখ কুঁচকে গেল। এসব কি বানিয়েছ? এটা কফি? সায়রা গর্বের ভঙ্গিতে বলল, অবশ্যই, এটা আমার স্পেশাল কফি। শাওন কপালে হাত দিয়ে বলল, কফিতে কি দিয়েছো তুমি? সায়রা নির্দ্বিধায় উত্তর দিল, বেশি কিছু না, পানি, দুধ, কফি পাউডার, চিনি আর জিরা। শাওন চোখ বড় বড় করে তাকালো। জিরা? কফিতে কে জিরা দেয় বলো তো? সায়রা গম্ভীর মুখে বলল, আমার শাশুমা বলেছেন রান্নায় জিরা দিলে স্বাদ বাড়ে, তাই ভাবলাম কফিতেও দিলে টেস্টি হবে। শাওন হাল ছেড়ে মাথা নাড়ল। কফি কি তোমার কাছে রান্না মনে হলো? সায়রা ঠোঁট ফুলিয়ে বলল, বাদ দেন তো, প্রথমবার কফি বানালাম, একটু তৃপ্তি করে খাওয়ার বদলে শুধু বকাঝকা করছেন। শাওন মুচকি হেসে বলল, তৃপ্তি তো হচ্ছেই, তবে সেটা খাওয়ার না, মরার। ডাইনিং টেবিলে সকলে বসে সকালের নাস্তা করছে। রুটি, ডিম আর চা, সবই সাজানো। শুভ্র হঠাৎ মুখ গম্ভীর করে বলল, গতকাল পাশের বাড়িতে নাকি চোর ঢুকেছিল। সায়রা আর শাওন চমকে তাকালো। শুভা কৌতূহলী হয়ে বলল, কি চুরি করছে? শুভ্র মুখ টিপে হাসতে হাসতে বলল, তেমন কিছু না, শুধু গাছের অর্ধেক আম নাকি চুরি করে নিয়ে গেছে। শাওন আর সায়রা একসাথে মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে দুজনের একই চিন্তা, দুইটা আম চুরি করে নিয়ে আসছি, আর এখন গল্প হয়ে গেছে গাছের অর্ধেক আম। শুভ্র আবার বলল, শুনেছি চোরগুলো নাকি আমাদের বাড়ির দিকেই আসছিল। ভাইয়া, তুমি কিছু দেখনি? শাওন মুখ বাঁকিয়ে গম্ভীর সুরে বলল, আমি কি দারোয়ান নাকি যে চোর পাহারা দিব? মোজাম্মেল হোসেন আফসোসের ন্যায় বলল, আমের এত অভাব পড়েছে যে আমও আজকাল চুরি করতে হবে। শাওন কপালে হাত দিল, আর শুভ্র, শুভা, সায়রা হেসে টেবিল কাঁপিয়ে দিল। রেহানা বেগম বিরক্তি নিয়ে বললেন, চুপ করো তো সবাই, সকালের নাস্তার টেবিলটা তোমাদের নাটকের মঞ্চ মনে হয়? কিন্তু সায়রা দুষ্টুমি করে বলল, শাশুমা, নাটক তো শুরু হয়েছে চোর দিয়ে, এখন হিরো আসবে আর খলনায়ক ধরবে। সবাই আবার খিলখিল করে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ করে শুভ্র, সায়রা আর শুভা একসাথে বসে লুডো খেলছে। তিনজনই সমান বয়সের মতো, হাসাহাসি করে দারুণ মজা করছে। অথচ শুভা বিয়েতে রাজি ছিল না। হলুদের গুঁড়োর শরবতের কাহিনী এখনো সকলের মনে রেখেছে।
সায়রা শাড়ি পরে লুডো খেলতে গিয়ে বারবার বিরক্ত হচ্ছিল। যতই রেহেনা বেগম সুন্দর করে পরিয়ে দিক না কেন, সায়রার মনে হচ্ছিল শাড়ি একদম ঝামেলার পোশাক। রেহানা বেগম বিষয়টা টের পেয়ে বললেন, সায়রা, যাও, গিয়ে শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরে আসো। সায়রা বিড়বিড় করে বলল, মহিলা গম্ভীর হলেও কেয়ারিং আছে, আমার জামাইয়ের থেকেও কেয়ারিং। আর ওই বেটা খাওয়া দাওয়া করে ঘরে গেল, একবারও আসলো না। এই ভেবে সায়রা রুমে ঢুকতেই হঠাৎ কেউ তার হাত ধরে দেয়ালে চেপে ধরলো। প্রথমে সায়রা ভয়ে চোখ বড় বড় করে উঠলো, কিন্তু তারপরেই বুঝলো এটা শাওন। সায়রার গলা শুকিয়ে গেল, হালকা গিলল। শাওন হেসে বলল, কি বউ, প্রথম দিনই দেবর্ণদের সাথে লুডো খেলায় মশগুল? এই অদম স্বামীর দিকে একবারও তাকালে না? সায়রা চোখ পাকিয়ে বলল, কই, একবারও তো ডাক দেননি। শাওন ঠোঁটে দুষ্টুমি হাসি এনে আরো কাছে ঝুঁকল। কে বলল ডাক দিইনি? তুমি তো খেলার ধ্যানেই ছিলে। এবার শাওন এত কাছে এলো যে দুজনের মাঝে সামান্য ফাঁকা জায়গা ছাড়া আর কিছুই নেই। সায়রার হাঁটু কাঁপছে, অথচ এমন হওয়ার কথা নয়। সায়রার শরীরে কেমন শিহরণ জেগে উঠেছে এতটা কাছে, এই প্রথম তারা। শাওন গাঢ় পুরুষালী কণ্ঠে বলল, বিয়ে করেছি অত ভালো করে, অথচ ভালো করে হাতটাও ধরতে পারলাম না। প্রথম রাতেই আমাকে চুরি করতে বেরোতে হলো। সায়রা চোখ নামিয়ে বলল, ছাড়ুন। কিন্তু শাওন ছাড়ল না, বরং আরো দৃঢ়ভাবে ধরে রাখলো। সায়রা বুঝল শাওনের মতলব মোটেই সোজা না। তাড়াহুড়ো করে বলল, ছাড়ুন, শাড়িটা চেঞ্জ করে আসছি। এই বলে একটানে হাত ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওন হেসে মাথা নাড়ল। অনেকক্ষণ কেটে গেল, তবুও সায়রা বের হচ্ছে না। শাওন মুচকি হেসে বুঝে গেল সে আসছে না ইচ্ছে করেই। অবশেষে ধীরে ধীরে দরজা খুলে বের হলো সায়রা। মনে মনে প্ল্যান, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে লুডো টেবিলে ফিরে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওনের কণ্ঠ, দাঁড়াও। শাওন সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সায়রা চোখ কসলাতে কসলাতে বলল, নিচে, খেলাটা স্টপ করে এসেছি। শাওন গম্ভীর মুখে বলল, তাতে কি বউ, তোমার এই অধম স্বামীকে একটু টাইম দাও। যেমন করে বিয়ের জন্য পাগলি হয়েছিলে, তেমন করে স্বামীর জন্য একবার পাগলি হও না। সায়রা ভেংচি কেটে ফেলল, আমি বিয়ে পাগলি হতে পারি, কিন্তু স্বামী পাগলি না। শাওন অদ্ভুত হেসে ধীরে ধীরে এক পা এগোতে লাগলো, আর সায়রা পিছোতে লাগলো, চোখে মুখে টান টান উত্তেজনা। ঠিক তখনই রুমে ঢুকে পড়ল শুভা। ভাবি, খেলবে না, আসো। শাওন একদম জমে গেল, আর সায়রা হাঁপ ছেড়ে বাঁচল। শুভা দরজা খুলে ঠেলে ঢুকে মুচকি হেসে বলল, আমি কি ভুল টাইমে চলে আসলাম? সরি। সায়রা সঙ্গে সঙ্গে এগিয়ে গেল শুভার দিকে, হাসি মুখে বলল, না না, একদম ঠিক টাইমে আসছো, চলো যাই। তারপর পেছনে তাকিয়ে শাওনের দিকে চোখ ছোট করে তাকালো, মুচকি হেসে জিহ্বা বের করে দিল। আর কোনো পাত্তা না দিয়েই শুভাকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শাওন এক জায়গায় দাঁড়িয়ে রইল, ঠোঁট বাঁকা করে মাথা নেড়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, কি রে শাওন, দেখে শুনেই তো বিয়ে করেছিস, এবার বুঝ মজা। শাওন অনেকক্ষণ ধরে রুমে একা বসে আছে, কিন্তু সায়রা আসার নাম নেই। দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 12টা। হঠাৎ নিচ থেকে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। নিচে তাকাতেই দেখল সায়রা আর শোভা সোফায় বসে কার্টুন দেখছে। শাওন চোখ কুঁচকে বিড়বিড় করল, এই বয়সেও কেউ কার্টুন দেখে? সে রাগে গর্জে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, বুকের উপর দুই হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু এদিকে সায়রা শোভা যেন অন্য জগতের মানুষ, হাসি থামছেই না। শাওন এবার রাগী গলায় বলল, কি সমস্যা তোদের? এই রাত বিরাতে পেতনির মতো হাসছিস কেন? শাওনের কণ্ঠ শুনে শোভা আঁতকে উঠল, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। কিন্তু সায়রা সরু চোখে শাওনের দিকে তাকিয়ে রইল, যেন মুখে লিখে রেখেছে, তুমি কিছুই করতে পারবে না। শাওন এবার এগিয়ে গিয়ে রিমোটটা ছিনিয়ে নিল, টিভি বন্ধ করে দিয়ে শোভাকে বলল, যা গিয়ে ঘুমা। শোভা আর কিছু না বলে ধীর পায়ে রুমে চলে গেল। এখন সোফায় একা বসে আছে সায়রা। শাওন তার দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোমার? তোমার যে কপাল পোড়া হলেও একটা জামাই আছে, সেই খবর রাখো।
সায়রা ঠোঁট বাঁকিয়ে বলল, কপাল পোড়া জামাই দিয়ে আমার কি কাজ? শাওনের ভেতরের রাগ গলে নরম হয়ে গেল। নিচু করে গলা শান্তভাবে বলল, চলো রুমে চলো। সায়রা মাথা নেড়ে দৃঢ় গলায় বলল, না যাব না রুমে। আপনার মতলব ভালো না, সকাল থেকে খেয়াল করছি। শাওন এবার দাঁত চেপে রাগী গলায় বলল, আমার খুব রাগ হচ্ছে সায়রা, চলো রুমে, ঘুমাবো। সায়রা গলা উঁচু করে উত্তর দিল, না, আমি থাকবো না আপনার সাথে। শাওন এবার একদম চুপচাপ হয়ে তার সামনে এসে সায়রা দুটো হাত ধরে বসে পড়ল। দু চোখে গভীর দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত হাসি। তারপর হঠাৎ নাটকীয় ভঙ্গিতে গলা পরিষ্কার করে গান ধরল, ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? গান শেষ হতেই সায়রা প্রথমে হাঁ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। মুখে হাত চাপা দিয়ে বলল, হায় আল্লাহ, আমার জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি? শাওন মুখ গম্ভীর করে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, মাথা খারাপই হয়ে গেছে, তোমার জন্য। সায়রা এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, ঠোঁটের কোণে লুকানো হাসি, কিন্তু চোখে মুখে খুশি স্পষ্ট। শাওন আর কোনো কথা না বলে হঠাৎ করে ঝটকা মেরে সায়রাকে সোজা কোলে তুলে নিল। সায়রা চমকে উঠল, তার শরীরটা যেন হঠাৎ বিদ্যুতের মতো কেঁপে উঠল। আহ, কি করছেন আপনি? আমাকে নামান। সায়রা হাত পা ছুটতে লাগলো, মুখ লাল হয়ে উঠেছে। কিন্তু শাওন ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, এখন আর নামানো হবে না বউ, আজকে তুমি আমার কোলে সেফ। সায়রা ঠোঁট কামড়ে রাখলো, বুকের ভেতর ধকধক শব্দ কানে বাজছে। শাওনের চোখের দিকে তাকাতেও পারছে না। শাওন ফিসফিস করে কানে বলল, তুমি জানো, আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো ছুঁতেই পারিনি, অথচ তুমি আমার বউ। সায়রার শরীর হালকা কেঁপে উঠল, শ্বাস ভারী হয়ে এলো, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। অনেকগুলো দিন পার হয়ে গেল সায়রার এই বাড়িতে সংসার করার। সংসার বললে হয়তো ভুল হবে, আসলে পুরো ব্যাপারটা দুষ্টুমি আর খুনসুটি দিয়ে ভরা। তবুও আশ্চর্যের বিষয়, এই বাড়ির মানুষগুলো যেন অন্যরকম। সবাই কত ভালোবাসে সায়রাকে, আর সায়রাও তার মিষ্টি স্বভাব আর দুষ্টুমির মাধ্যমে খুব সহজেই সবার আপন হয়ে গেছে। আগে তো শুধু শুভা, শুভ্র আর সায়রা এই তিনজন মিলে দুষ্টুমি করত, কিন্তু এখন তো বয়স্কদেরও ছাড় দিচ্ছে না সে। পুরো বাড়িটাই যেন মাথায় তুলে রেখেছে এই এক মেয়ে। সেদিন রাতে ঠিক হলো সবাই মিলে হরর মুভি দেখা হবে। শাওন অফিসে ফিরতে রাত হবে বলেছে। শুভ্র তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছে, তাই টিভির সামনে বসে রেহানা বেগম, মোফাজ্জল সাহেব, শুভা আর অবশ্যই সায়রা। মুভি শুরু হলো। চারজন একসাথে বসে মুভি দেখছে, তবে অন্যদের চোখে ভয় থাকলেও সায়রার চোখে মুখে শুধু বিরক্ত। আরে কি মুভি এটা, একটুও তো ভয় নেই। সায়রা মুখ ভার করে বলল। রেহানা বেগম হেসে বললেন, যাও গিয়ে লাইট অফ করে দিয়ে আসো, তাহলে ভয়টা আসবে। শুভা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না আম্মু, ভয় লাগে আমার। রেহানা বেগম সাথে সাথে ধমক দিয়ে বললেন, চুপ কর চেমড়ি। অগত্যা সায়রাই উঠে গিয়ে ড্রয়িং রুমের লাইট অফ করে এলো। সঙ্গে সঙ্গে ঘরটা আধো অন্ধকার হয়ে গেল। শুধু টিভির আলোয় এখনো সবার মুখ দেখা যাচ্ছে, আর দেয়ালে দেয়ালে অদ্ভুত ছায়া খেলছে। মুভির ভৌতিক সাউন্ড বেড়ে গেল, বাতাসও যেন ভারী হয়ে উঠল। সবাই মন দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ তখনই টিভিতে ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। সায়রার শুকনো ঢোক গিলল, ভয় করছে, তবুও কারো কাছে ধরা যাবে না, সে ভয় পেয়েছে। এটা কিছুতেই বোঝা চলবে না। সে একবার মোজাম্মেলের দিকে তাকালো, উনি তো ঘুমিয়ে পড়েছেন সোফায় বসে। রেহানা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টিভির পর্দায়, আর শোভা হাঁটু মুখ একসাথে গুটিয়ে বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে পর্দার দিকে। অগত্যা সায়রা আবার মনোযোগ দিল টিভিতে। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে পড়ল এক ঠান্ডা স্পর্শ। সায়রা ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখে এক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে, অথচ তো ঘরে তারা চারজন ছাড়া আর কেউ নেই। মুহূর্তের মধ্যে সায়রার শরীর অবশ হয়ে গেল। তারপর হঠাৎ এক জোরে চিৎকার করে সোজা গিয়ে উঠে পড়ল রেহানা বেগমের কাঁধে।
চমকে গিয়ে মোজাম্মেল সাহেব জেগে উঠলেন। দেখেন সায়রা 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বসে আছে রেহানা বেগমের কাঁধে। সায়রার মুখ চেপে আছে রেহানার চুলের ভেতর। সারা শরীর কাঁপছে। এমন দৃশ্য দেখে শোভা কিছুই না বুঝে নিজেই চিৎকার করে কান বন্ধ করে দিল। রেহানা বেগম এবার চিৎকার করে উঠলেন, এই মেয়ে নামো, আমার ঘাড় ভেঙে যাচ্ছে। হঠাৎ ঝটকা দিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। সায়রা ধীরে ধীরে চোখ খুলে নিচে তাকালো। সে সত্যি রেহানা বেগমের কাঁধে চড়ে বসে আছে। লজ্জায় তাড়াতাড়ি জিভে কামড় দিল। তারপর নামতে গিয়ে একরকম গড়াগড়ি খেয়ে নামলো। রেহানা বেগম বিরক্তি হয়ে বললেন, এতই যদি ভয় পাও তাহলে মুভি দেখতে বসছো কেন? সবাই তখন অবাক হয়ে তাকালো পেছনের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শাওন, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। সায়রার এক নিমিষেই বোধগম্য হয়ে গেল, পেছন থেকে যে তাকে ভয় দেখিয়েছে সে আর কেউ নয়, শাওন। রাগে ফুঁসতে ফুঁসতে সায়রা ছুটে গিয়ে দাঁড়ালো শাওনের সামনে। শাওন মুখে হাসি হাসি নিয়ে বলল, এত ভয়? কথা শেষ করার আগে ঠাস করে সরাসরি শাওনের নাকে এক ঘুষি বসালো সায়রা। শাওন ব্যথায় নাক চেপে চোখ বন্ধ করে ফেলল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রেহানা বেগম চিৎকার করে বললেন, এসব কি সায়রা? শাওনকে মারছো কেন? সায়রা দাঁত খিঁচিয়ে বলল, শাশুমা, আমি যে আপনার কাঁধে উঠলাম, আপনি ব্যথা পান নাই? রেহানা বেগম গম্ভীর মুখে বললেন, পেয়েছি তো বটেই, ঘাড় বোধহয় ভেঙে গেছে। সায়রা এবার গর্জে উঠল, হ্যাঁ, সেই ব্যথা পাওয়ার আসল কারণ হলো আপনার এই ছেলে, ওই আমাকে ভয় দেখিয়েছে পেছন থেকে, তাই আমার এমন অবস্থা হলো। রেহানা বেগম এবার রাগী দৃষ্টিতে তাকালেন শাওনের দিকে। তারপর সায়রাকে বলে উঠলেন, আসতে দিলে কেন? আর একটু জোরে দিতে, নাকটা ফাটিয়ে দাও একদম বদমাস্টার। শাওন হতভম্ব হয়ে ভেতরে ভেতরে বলল, কি দিন দেখছি, নিজের মাও আমার পক্ষে নেই, নিজেরা ভূতের ভয় পাই, পরে দোষ হয় আমার। সবাই নিজ নিজ রুমে চলে গেছে। সায়রা শাওনের নাকে বরফ লাগিয়ে দিচ্ছে আর শাওন বারবার ব্যথায় চোখ বন্ধ করে নিচ্ছে। বউ, তোমার হাতে এত শক্তি, আমার নাকটা তুমি অচল করে দিলে গো বউ। এমন আমার নাকে যদি কিছু হয়ে যায় তাহলে সকলে তোমাকে নাকছাড়া লোকের বউ ডাকবে। সায়রা নিচু গলায় বলল, কি দরকার ছিল আমাকে এভাবে ভয় দেখানোর? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় ভয়ে আমাকেই জড়িয়ে ধরবে, তা না করে আমার মায়ের কাঁধে উঠে গেলে। বারে, আমার রোমান্টিক বউ। সায়রা তাকিয়ে আছে লোকটার দিকে। শ্যামলা চেহারার নাকটা কেমন লাল হয়ে গেছে। সায়রা বলল, আচ্ছা এখন জড়িয়ে ধরি। বলেই সায়রা জড়িয়ে ধরতে গেলে শাওনের নাক আর সায়রার কপাল অ্যাক্সিডেন্ট করে। সায়রা চোখ মুখে কুঁচকে বলল, আল্লাহ, আবারও ব্যথা পাইছে আমার জামাইটা। বলেই হাত দিয়ে আবারও স্পর্শ করলো শাওনের নাক। সায়রা স্পর্শে আবার ব্যথায় শিহরিত শাওন। শাওন এবার জোরে চিৎকার দিল, আহ! শাওন বসা থেকে সোজা পড়ে গেল বিছানায়। শাওন চোখ বন্ধ করার আগে বলল, আল্লাহ গো, এক নারীর হাতে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই লজ্জা আমি কই রাখবো? এর চেয়ে ভালো আমাকে তোমার কাছে নিয়ে যাও। শাওনদের বাড়ির সবাই এখন হাসপাতালে। ডাক্তারের কেবিনের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছে সবাই। ভেতরে সায়রাকে পরীক্ষা করছেন ডাক্তার। আজ সকালের ঘটনা হঠাৎ করেই সায়রা ফ্লোরে লুটিয়ে পড়ে। যে মেয়েটা কিনা সারাক্ষণ দুষ্টুমি করে হাসি ঠাট্টায় বাড়ি মাথায় তোলে, সেই মেয়েটাই কয়েকদিন ধরে চুপচাপ হয়ে গেছে। না খাওয়া না দুষ্টুমি, সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকে। কিন্তু আজকের ঘটনাটা সবাইকে একেবারে হতবাক করে দিল। পাগলের মতো ছুটে সবাই সায়রাকে হাসপাতালে নিয়ে এসেছে। 6 মাস হলো শাওন আর সায়রার বিয়ে। এই 6 মাসে সায়রা তার দুষ্টুমি, মিষ্টি স্বভাব আর নির্দোষ হাসি দিয়ে বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। কেবিনের বাইরে বসে রেহানা বেগম কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমার বৌমা, আমার বৌমাটার কি হয়ে গেল আল্লাহ গো। প্রথমে যতই রাগ করতাম দুষ্টুমির জন্য, এখন তো আমার মুখেই সায়রার নাম ছাড়া আর কোনো কথা আসে না। আমার বুকটাই ফাঁকা হয়ে যাবে যদি কিছু হয়। ডাক্তার এবার সবাইকে কেবিনে ডাকলেন। সায়রা শান্তভাবে বসে আছে চেয়ারে। শাওন এগিয়ে গিয়ে তার হাত রাখলো। চোখে মুখে শুধু উৎকণ্ঠা।
রেহানা বেগম ব্যাকুল কণ্ঠে বললেন, ডাক্তার, আমার বৌমার কি হয়েছে? ডাক্তার হালকা হাসি দিয়ে বললেন, শান্ত হন, খুশি সংবাদ আছে। রেহানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ফাইজলামি করেন নাকি? আমার বৌমা অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছে আর আপনি খুশির কথা বলছেন? ডাক্তার এবার গম্ভীর অথচ আনন্দের সুরে বললেন, আপনাদের বৌমা মা হতে চলেছে। কথাটা শুনে মুহূর্তের জন্য সবাই হা করে তাকিয়ে রইল সাইরার দিকে। সাইরা লাজুকভাবে মাথা নিচু করে মুচকি হাসল। শাওনের বুঝতে একটু সময় লাগলো, কিন্তু ও যখনই উপলব্ধি করলো যে সে বাবা হতে চলেছে, সাথে সাথে খুশিতে চিৎকার করে উঠল, কি বললেন ডাক্তার, আমি বাবা হব? বলেই সায়রাকে কোলে তুলে ঘোরাতে লাগলো। সায়রা লজ্জায় মুখ লুকিয়ে ফেলে শাওনের কাঁধে, আর সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। রেহানা বেগম কেঁদে ফেললেন খুশিতে, বললেন, আল্লাহর রহমত, আমার বৌমা আমাকে দাদি বানাবে। রেহানা বেগম হঠাৎ করেই রেগে গেলেন শাওনের দিকে তাকিয়ে। তিনি তেড়ে গিয়ে বললেন, এই নামা, বৌমাকে কোন আক্কেলে গড়ান নাই তোর? সবাই থমকে গেল। রেহানা বেগম একরকম রাগের কথা সাধারণ বলেন না। শাওনের মুখটা হঠাৎ ছোট হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কেন মা, কি হলো? রেহানা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, তুই যে সায়রাকে কোলে নিয়ে পাগলের মতো ঘোরাচ্ছিস, এখন যদি হোঁচট খেয়ে পড়ে যাস, আমার বৌমাটা যদি আমার মাথা ঘুরে লুটিয়ে পড়ে, তখন কি হবে? সবার মুখে এবার আহা ভাব ফুটে উঠল। সবাই বুঝতে পারলো রেহানা বেগম রাগ করেননি, আসলে চিন্তায় এতটা কঠিন হয়ে উঠেছেন। শাওন মুচকি হেসে তার মায়ের দিকে তাকালো, আর সায়রা উঠে গিয়ে জড়িয়ে ধরল শাশুড়িকে। রেহানা বেগম স্নেহভরা কণ্ঠে বললেন, আজ আমি মহা খুশি, আমার সোনার বৌমা আমাকে দাদু বানাবে। এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে? তারপর চোখের জল মুছে আবার হাসলেন। শুভ্র, এখনই যা, বাজার থেকে অনেক মিষ্টি আন। পুরো এলাকায় যেন একজন লোকও বাকি না থাকে, সবাইকে খাওয়াতে হবে। শুভ্র খুশিতে দৌড় দিয়ে বেরিয়ে গেল, আর ঘরে যেন আনন্দের স্রোত বইতে শুরু করলো। সায়রা লজ্জায় মাথা নিচু করে আছে, শাওন তাকে গোপনে দেখছে, আর রেহানা বেগম চারদিকে খুশির কথা ছড়িয়ে দিচ্ছেন। সাইডের ড্রয়িং রুমের সোফায় বসে আচার খাচ্ছে। সামনের প্লেটে সাজানো কয়েক রকমের আচার, আম, জলপাই, তেঁতুল, কুল, এক একটা থেকে একটু একটু করে খেয়ে আবার মুখ কুঁচকাচ্ছে। রান্নাঘরে রেহানা বেগম ব্যস্ত, কিন্তু কাজের ফাঁকে বারবার ছুটে আসছেন সায়রার কাছে। কিছু লাগবে নাকি মা, পানি দিব, আর একটু নুন লাগবে? মনে হয় পারলে তিনি সারাদিনই সায়রার পাশে বসে থাকতেন। শুধু রেহানা বেগম নন, একবার শাওনের বাবা এসে বললেন, কি খাবে বৌমা? একবার শুভা এসে বলছে, ভাবি, টক লাগতেছে। আর একবার শুভ্র দৌড়ে এসে, আমি এনে দেই, তুমি ওঠো না। আর শাওন তো আছেই, দিনে শতবার কল দেয়, কি করছো, কেমন লাগছে, কিছু লাগবে? সায়রা এত যত্নে একেবারে অবাক হয়ে গেছে। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে আসছে কেউ। সায়রা টের পেল, মুখ তুলে তাকাতেই দেখে ঝিনুক। সাথে সাথে সায়রার মুখে ঝলমলে হাসি ফুটে উঠল। সে উঠতে চাইল আনন্দে, কিন্তু ঝিনুক হাত দিয়ে ঠেকিয়ে দিল। না না, বসে থাক, তুই উঠলেই তো লাফ দিবি। এই কথায় দুজনেই হেসে উঠল। তারপর ঝিনুক এগিয়ে এসে সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরল। সায়রা আর ঝিনুক গল্পে মশগুল। এরই মাঝে রেহানা বেগম এসে দুজনের সামনে চা আর নাস্তা রেখে গেলেন। ঝিনুক কাপ হাতে নিয়ে হঠাৎ বলল, শুভ্র কোথায়? সায়রা সাথে সাথে ভ্রু নাচিয়ে বলল, হুম হুম, সবই জানি। ঝিনুক মুখ নিচু করে হেসে ফেলল। সায়রা আবার বলল, তুই যে শুভ্রর সাথে প্রেম করছিস, কই বলিসনি তো? ঝিনুক একটু অপরাধী স্বরে বলল, আজকেই বলতাম। সায়রা হালকা রাগী কণ্ঠে বলল, তুই না বললে কি হবে, আমার দেবর তোকে প্রপোজ করার আগেই আমাকে সব বলেছে। আমার কথা মতোই তোকে প্রপোজ করেছে। ঠিক তখনই দরজা দিয়ে শুভ্র ঢুকলো। ঝিনুককে দেখে শুভ্র মুচকি হেসে থেমে গেল। দুজন দুজনের চোখে চোখ রাখলো। সায়রা একবার শুভ্রকে দেখে, আরেকবার ঝিনুককে দেখে, তারপর গলা খাঁকড়াতে বলল, ভেবেছিলাম আমিই শুধু বিয়ে পাগলি,
এখন দেখি আমার ছোঁয়ায় আশেপাশের মানুষজন বিয়ে পাগলি হয়ে যাচ্ছে। ঝিনুক মুখ ফুলিয়ে বলল, একদমই না। আমি তোর মতো বিয়ে পাগলি না, বুঝলি? আমার বিয়েই ভালো লাগে না। শুভ্র সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলল, মানে তুমি আমাকে বিয়ে করবে না? আমার সাথে শুধু টাইম পাস করছো? ঝিনুক তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, এমা, না না, এমন বলিনি। তখনই আবার রেহেনা বেগম চলে এলেন সেখানে। সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি নিয়ে এত কথা হচ্ছে? সায়রা এবার খুশি মুখে হেসে বলল, শাশুমা, আপনার ছোট ছেলেকে বিয়ে কবে করাবেন? সাথে সাথে শুভ্র আর ঝিনুক হা করে তাকিয়ে রইল সায়রার দিকে। দুজনের মুখে ভয় এখন। সায়রা কি করে বসে। রেহানা বেগম অবাক হয়ে বললেন, কেন করাবো না? মেয়ে দেখে যদি পছন্দ হয় একেবারেই করিয়ে দিব। সায়রা আর দেরি না করে বলল, মেয়ে তো দেখা হয়ে গেছে শাশুমা। ঝিনুক তখন প্রাণপণে মাথা নাড়িয়ে ইশারা করছে, না, দয়া করে কিছু বলিস না। কিন্তু সায়রা তাতে কান দিল না। রেহানা বেগমের কৌতূহলী চোখ তাকিয়ে আছেন সায়রার দিকে। সায়রা এবার গলা খাঁকারি দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, আপনার সামনেই তো আছে শাশুমা। আপনার ছোট ছেলে আর শান্তশিষ্ট ভদ্র মেয়ে ঝিনুক, তারা প্রেম করে। কথাটা শোনা মাত্রই শুভ্র হঠাৎ দৌড়ে নিজের রুমে ঢুকে গেল। রেহানা বেগম ধীর পায়ে গিয়ে ঝিনুকের সামনে দাঁড়ালেন। দাঁড়াও। ঝিনুক ভয়ে কেঁপে উঠল, কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়ে গেল। রেহানা বেগম আবার বলল, এসব কবে থেকে শুরু হলো? ঝিনুক কাঁপা গলায় বলল, কয়েকদিন হলো। তার গলা যেন শুকিয়ে যাচ্ছিল। হঠাৎই রেহানা বেগম মুচকি হেসে বললেন, তুমি খুব মিষ্টি মেয়ে। যাক, আমার ছোট ছেলেটারও এবার মাথায় একটু বুদ্ধি হয়েছে মনে হয়। তোমার বাবার নাম্বারটা দিয়ে যেও কেমন? ঝিনুকের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সায়রা পাশে বসে হো হো করে হাসি থামাতে পারছিল না। রান্নাঘরে রান্না করছে সায়রা আর ঝিনুক। দুজনেরই ভিন্ন ভিন্ন ব্যস্ততা, একজন রান্নায় আরেকজন কেবল দুষ্টামিতেই। ঝিনুক রুটি বেলার কাজে মন দিচ্ছে, আর সায়রা আটার গুঁড়ার মধ্যে আঙ্গুল ঘোরাচ্ছে। ঝিনুক বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোর? ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারিস না নাকি? সায়রা মুখ ফুলিয়ে বলল, কেন, তুই দেখতে পাচ্ছিস না আমি যে কাজ করছি? ঝিনুক সায়রার দিকে তাকাতেই অবাক হয়ে গেল সায়রার পুরো মুখ ভর্তি আটার গুঁড়া। ভ্রু কুঁচকে ঝিনুক বলল, রুটি বানাচ্ছি আমি, তোর মুখে আটা কেন? সায়রা হেসে উত্তর দিল, বুঝিস না, এখন যদি কেউ রান্নাঘরে ঢোকে তখন আমাকেই দেখে বলবে, বাড়ির বড় বউ রান্নায় কত কাজের। ঝিনুক চুপ করে রুটি বানাতে লাগলো, কিন্তু সায়রা সুযোগ ছাড়ল না। এক চিমটি গুঁড়া নিয়ে ঝিনুকের গালেও লাগিয়ে দিল। ঝিনুক এবার রেগে দাঁত খিচিয়ে বলল, তুই এখন একটা লাথি খাবি সায়রার বাচ্চা। সায়রা গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, ভুলে যাস না আমি তোর বড় যা, সম্মান কর শালি। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ, তোর এই জ্বালাতন কতদিন সহ্য করতে হবে কে জানে। সায়রা চোখ টিপে উত্তর দিল, সারা জীবন। ঝিনুক বিরক্ত হয়ে স্বরে বলল, তা তো করতেই হবে। জীবনের সবচেয়ে বড় ভুল করলাম। ভাবছিলাম তুই বিয়ে হয়ে গেলে এই বোধহয় একটা পাগলির হাত থেকে মুক্তি পেলাম। তখন কি জানতাম আবার সেই পাগলির কাছেই ফিরে আসতে হবে। সায়রা ভ্রুকুচকে জবাব দিল, আমার দেবরের বিয়ে করার সময় কথাটা মনে রাখা উচিত ছিল। এদিকে ঝিনুক বিরক্ত হয়ে বারবার ঘাড় চুল সরাচ্ছে, চুলগুলো এসে চোখে মুখে ঢেকে দিচ্ছে। ঝিনুক বলল, সায়রা, আমার চুলগুলো বেঁধে দে। সায়রা দুষ্টু হেসে বলল, দেবর সাহেবকে ডাক দিব নাকি? ঝিনুক লজ্জায় লাল হয়ে বলল, তোকে যা বললাম তাই কর। সায়রার দুষ্টুমিতে কখনোই ঝিনুক রাগ করে না, বরং আনন্দ উপভোগ করে। এমনকি বাড়ির সবাই, ড্রয়িং রুমে বাড়ির সবাই বসা, রেহানা বেগম, মোফাজ্জল, শুভ্র এবং শাওন, সবাই গল্প করছে। হঠাৎ দোতলা থেকে কিছু একটার আওয়াজ হলো। সাথে সাথে সবার মুখের রং পাল্টে গেছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। তারপরই শাওন উঠে দৌড়ে গেল উপরে, সাথে শুভ্র। রেহানা বেগমের বয়স হয়েছে, তবুও তিনি গেলেন ছেলেদের পেছনে। শাওন দৌড়ে গিয়ে সোজা ঢুকলো তার রুমে। রুমে ঢুকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। সামনে তাকিয়ে দেখলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সুনয়না।
শাওনের একমাত্র প্রাণ, বাড়ির সকলের চোখের মণি। মাত্রই ঘুম থেকে উঠেছে। শাওন কাছে যেতে যেতে বলল, আমার রাজকন্যা উঠে পড়েছে। সুনয়না কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল, একদম আমার কাছে আসবে না পাপা। আমাকে একা রুমে রেখে কোথায় গিয়েছিলে? পর মুহূর্তে এসে হাজির হলো রেহানা বেগম এবং শুভ্র। শাওন বলল, আমার রাজকন্যা তো ঘুমিয়েছিল তাই। ঠিক আছে, সরি কেমন? রেহানা বেগম নাতনির কাছে গিয়ে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেলে বলল, আমার সকলেই সরি, আর কখনো একা রেখে এক পাও যাব না। সুনয়না এবার শুভ্রের দিকে তাকালো, বড়দের মতো মুখ করে বলল, চাচ্চু এদিকে আসো। শুভ্র মাথা নিচু করে বলল, জি জনাবা বলুন। আমার জন্য চকলেট এনেছ? এটা কিভাবে ভুলবো বলো, অবশ্যই এনেছি। সুনয়না মুচকি হেসে বলল, গুড বয়। সুনয়নের বয়স মাত্র 3.5 বছর, তবে এই বয়সেও একদম বুড়ি যাকে বলে। বড়দের মতো আচরণ করে এখনই। মেয়েটার চোখগুলো নীল রঙা, তাই তার নাম রাখা হয়েছে সুনয়না। গায়ের রং ধবধবে সাদা। ড্রয়িং রুমে খেলা করছে শুভা আর সুনয়না। দুজনের মাঝে যেন বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। বাড়িতে অন্য কোনো বাচ্চা না থাকায় সারাদিন সুনয়না শুভার সাথেই খেলে। শুভাকে সুনয়না সুন্দরী বলেই ডাকে। হঠাৎ সুনয়না শুভাকে ডেকে বলল, আচ্ছা সুন্দরী, আমি যখন জন্মেছিলাম তখন কি হয়েছিল? শুভা মুচকি হেসে সুনয়নাকে কোলে নিয়ে সোফায় বসলো। সে নরম স্বরে বলল, তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার পাপা খুব কান্না করেছিল। সুনয়না ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে বলল, কি? আমি পৃথিবীতে প্রথম আসলাম আর পাপা খুশি না হয়ে কান্না করলো? তার মানে পাপা খুশি ছিল না? শুভা দ্রুত মাথা নাড়িয়ে বলল, আরে না না, সবাই তখন অনেক খুশি ছিল, কিন্তু তুমি যখন মাম্মার পেটে থেকে দুষ্টামি করে বক্সিং করেছিলে তখন মাম্মা খুব ব্যথা পেত আর কাঁদত। সেই ব্যথা দেখে তোমার পাপাও কেঁদেছিল। সুনয়না কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট করে বলল, মানে আমি মাম্মাকে ব্যথা দিয়েছিলাম? এই বলে সুনয়না মুখ গম্ভীর করে উঠে গেল শোভার পাশ থেকে, সোজা চলে গেল রান্নাঘরে। সেখানে সায়রা রান্না করছে। সে মিষ্টি গলায় ডাক দিল, মাম্মা। সায়রা মেয়ের কণ্ঠ শুনে পেছনে তাকালো। কাছে এসে হাঁটু গেড়ে বসে আদর করে বলল, কি হয়েছে আমার সোনামণির? সুনয়না ভ্রু কুঁচকে লাজুক গলায় বলল, সরি। সায়রা অবাক হয়ে হেসে জিজ্ঞেস করলো, সরি কেন বলছে আমার বাবুটা? সুনয়না গম্ভীর গলায় উত্তর দিল, সুন্দরী বলেছে আমি নাকি তোমাকে পেটে থাকতে ব্যথা দিয়েছি। সায়রা হাসি মুখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, এখন সরি বললে কি হবে? একটা কাজ করো, তোমার পেটে আমি ঢুকে যাই, তারপর তোমাকেও একটু ব্যথা দিই, তাহলেই সমান সমান। সুনয়না সাথে সাথে নিজের জামা তুলতে তুলতে বলল, আসো মাম্মা, ঢুকে পড়ো। সুনয়নাকে দেখে সায়রা আর ঝিনুক দুজনেই হেসে উঠল। ঝিনুক মজা করে বলল, সায়রা, তোর মেয়েও দেখি তোর মতোই পাগলি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে সকলে একসাথে বসল। কি সুন্দর একটা পরিবার, সবাই দেখে মুগ্ধ হয়। তাই তাদের সম্পর্ক দেখে পাড়া প্রতিবেশী অনেকে আবার হিংসাও করে, অনেকের আবার অন্যের সুখ সহ্য হয় না। প্রতিদিন তারা দুপুরের খাওয়া দাওয়ার পর একসাথে বসে হাসি মজা করবে, কিন্তু আজ রেহেনা বেগম গম্ভীর মুখে বসা। সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। রেহেনা বেগমই প্রতিদিন সবার আগে শুরু করবে আর দুষ্টমিতে শেষ করবে সায়রা। সায়রা এবার বলল, শাশুমা, আপনার মুখে কি পিঠার জন্য চাল ভিজিয়ে রেখেছেন? কিন্তু সমস্যা নাই, ভালোই লাগছে, আমাদের সুনয়নের মতো। সকলেই সায়রার কথায় হাসলো, শুধুমাত্র রেহেনা বেগম ছাড়া। সুনয়না এবার মুখ ফুলিয়ে বলল, মাম্মা, বুড়ির সাথে আমাকে কেন তুলনা দিচ্ছ? রেহানা বেগম এবার মুখ খুললেন, বললেন, আমি রাগ করেছি। সায়রা রসিকতা সুরে বলল, কেন শাশুমা, কি হয়েছে? আমার শ্বশুরমশাই কি কিছু বলেছে নাকি? রেহানা বেগম আবার রাগী কণ্ঠে বলল, সবাই থামো, আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই থেমে গেছে। রেহানা বেগম বলল, সায়রা, তোমার সমস্যা কি? সকাল থেকে দেখছি তুমি কোনো দুষ্টুমি করছো না, কেন? শাওন বলল,
কেন মা? সায়রা আজ একটু চুপ আছে, আমরা তো খুব শান্তিতেই আছি। রেহানা বেগম ধমক দিয়ে বলল, চুপ কর সায়রা, দুষ্টুমি আমার ওষুধে পরিণত হয়েছে। ও দুষ্টুমি না করলে আমার শরীর ভালো লাগে না। ঝিনুক এবার বলল, মা তুমি মনে হয় আজকে রান্নাঘরের কাহিনী দেখোই নাই, তাই এইসব বলছো। রান্নাঘরে তোমার বৌমা আমাকে জ্বালিয়ে মেরেছে। সুনয়না সকলের মাঝে দাঁড়িয়ে গেল, বলল, না দাদু, আমি এটা মানতে পারলাম না। আমি দুষ্টুমি করব, এটা আমার বয়স দুষ্টুমি করার। মাম্মা কেন করবে? এতে জি আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না? শাওন সুনয়নাকে কাছে টেনে বলল, একদম ঠিক বলেছে আমার রাজকন্যা। আমার রাজকন্যা একমাত্র দুষ্টুমি করার অধিকার রাখে। সায়রা এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখলেন শাশুমা, আমাকে এই বাড়ির কেউ গুরুত্ব দেয় না, একমাত্র আপনি ছাড়া। সবাই আমাকে মিষ্টি ছাড়া মধু মনে করে। ঝিনুক ভ্রুকুচকে বলল, এটা আবার কি? নতুন কথা, মিষ্টি ছাড়া মধু আবার কি? সায়রা শুরু করেছে তার কামাল। সবাই মিলে হাসছে। শুধু ভ্রুকুচকে তাকিয়ে আছে শাওন আর সুনয়না। সুনয়নার হিংসে হচ্ছে তাকে রেখে কেন তার মাম্মা দুষ্টুমি করবে। পাপা, আমি সিদ্ধান্ত নিয়েছে থানায় গিয়ে শিশু নির্যাতনের মামলা করব, বুঝলা? মেয়ের কথা শুনে শাওন ভ্রুকুচকে বলল, তোমাকে কে নির্যাতন করলো? তোমার কি মনে হচ্ছে না আমি নির্যাতিত হচ্ছি? দেখো দেখো, এই বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য হলাম আমি, আর বাড়ির সবাই আমাকে রেখে তোমার বউকে নিয়ে পড়ে আছে। শাওন মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছ, আমাকেও যেতে হবে পুরুষ নির্যাতনের মামলা করতে। সুনয়না কিছুক্ষণ চিন্তায় মগ্ন থেকে বলল, আচ্ছা পাপা, দুষ্টামি করলে কি সবাই ভালোবাসে? সবাই ভালোবাসে কিনা জানি না, তবে আমাদের বাড়িতে বাসে। সুনয়না গভীর নিঃশ্বাস নিয়ে বলল, পাপা, মাম্মা এত দুষ্টুমি কিভাবে করে আমি বুঝি না। তোমার মাম্মা তো বিয়ে পাগলি, তাই এত দুষ্টুমি করে। সুনয়না ঠোঁট উল্টিয়ে বলল, তাহলে আমিও বিয়ে পাগলি হব। বন্ধুরা, আজকের গল্পের নাম বিয়ে পাগলি। লিখেছেন নীলুফার নাজমিন নীলা। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।